আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু সার্চ স্ট্রিমার্স 3.0। স্বাগতম তোমাদের সবাইকে। আজকে আমাদের প্রথম লেকচার ভেক্টরের। সো যেহেতু এটা প্রথম ক্লাস আমাদের সম্পূর্ণ জার্নির, সো এটা একটু স্পেশাল। আশা করি যারা দেখতেছো এই মুহূর্তটাতে পেইড ব্যাচের সবাই একটু গুরুত্ব সহকারে যা যা পড়াচ্ছি জিনিসগুলো একটু খাতা কলমে নোট করবা, প্লাস যেই যেই টপিকগুলো আমি ইম্পর্টেন্ট বলবো ওইটা তুমি সাথে সাথে তোমার মতো করে আলাদা করে রাখবা। স্লাইড যেহেতু দিয়ে দেওয়া হবে, সো টেনশনের কিছু নাই, তুমি আবার স্লাইডটা দেখে রিকল করে নিতে পারবা। তো থিঙ্ক ইজ আজকে আমি তোমাদেরকে যত টাইপ আছে সাস্টে আসা সব টাইপ শেষ করে দিব, প্লাস সিকে রুয়েট বুয়েটের এবং ভার্সিটির শেষের দিকে কিছু প্রবলেম দেখাই দিব, যাতে করে তুমি সাস্টের পাশাপাশি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিরও প্রস্তুতি নিতে পারো। এবং সাস্টে কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু টাইপ সরাসরি দিয়ে দেয়। সো চলো আমরা জাম্প করি আমাদের ক্লাসটাতে। তো শুরুতে আমি তোমাদেরকে হালকা পাতলা বেসিক দেখাবো। যাদের বেসিকের প্রবলেম নাই তারা জাম্প করে যাও আমাদের প্রবলেম সলভিং এ। সো যাদের বেসিকে একটু হালকা পাতলা প্রবলেম আছে তারা একটু থাকো, খেয়াল করো। আমাদেরকে প্রথমেই বলছে ভেক্টরটা আসলে কি। ভেক্টর আমরা সবাই জানি মান এবং দিক, একদম ইজি ব্যাপার, সিম্পল ব্যাপার। আর যেটা হচ্ছে তোমার স্কেলার রাশি, হ্যাঁ, তো স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, এক্সাম্পলটা কি হইতে পারে খেয়াল করো। একটা এক্সাম্পল যদি দেই তাহলে ধরো 5, এটা কি জাস্ট একটা মান, কোনো দিক আছে, কোনো দিক নাই। কিন্তু আমি যদি এটাকে বলি 5i ক্যাপ, তাহলে ডেফিনেটলি এটা একটা দিককে প্রকাশ করতেছে। আই যেহেতু তোমার এক্স অক্ষের একক, সো এখানে বোঝাচ্ছে এক্স অক্ষের দিকে 5 একক, মানে দিকটা চলে আসছে। উদাহরণটা বুঝছো? ওকে। তো পরীক্ষায় অনেক সময় চলে আসে যে নিচের কোনটি স্কেলার এবং নিচের কোনটি ভেক্টর রাশি। সো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার হলে এত বেশি মাথায় থাকে না, মনে থাকে না। হ্যাঁ, তো তুমি সেই ক্ষেত্রে কিভাবে কি করবা? তো দেখো আমি তোমাদেরকে একটা লিখে দিছি এখানে ডাটা, যে স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি কি ধরতে পারি: দূরত্ব, তারপর দ্রুতি, কাজ, শক্তি, ক্ষমতা, পীড়ন, চাপ, রোধ, শিশিরাঙ্ক। এই যে ধরো নিচে চলে আসলো শিশিরাঙ্ক, এটা আসলে দিক নাকি তোমার স্কেলার রাশি? তো তুমি তো শিশিরাঙ্কের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, ভেক্টর টেক্টর নিয়ে মাথায় একদম হজবরল হয়ে যাবে। সো বেটার হয় যদি একটু মুখস্থ থাকে, তাহলে পরীক্ষার হলে জাস্ট টুডিতে তুমি আনসার দিয়ে আসতে পারবা। ওইগুলোর জন্য তুমি পরবর্তী ম্যাথমেটিক্যাল টার্মে যে তুমি একটু বেশি সময় অ্যাপ্লাই করতে পারবা, বেঁচে যাওয়ার সময়টুকু। সো অবশ্যই এগুলো একটু খেয়াল করবা। পারি পারি বলে একদম বাদ দিও না, ঠিক আছে? শেয়ানাগিরি করো না। ভেক্টর কোনগুলো আছে, এই যে আমি যা দিছি এখানে প্রত্যেকটা জিনিস তোমরা নিজে নিজে হাতে হাতে নোট করবা, যেমনটা আমি বলছিলাম। ওকে, আচ্ছা, গেল এই স্লাইড। অবস্থান নির্ণয় করো। তো এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই স্টার্ট দিয়ে রাখো, অবশ্যই স্টার্ট দিয়ে রাখো। কেন? এই টপিকটা থেকে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন চলে আসে, এবং কখন যে এই টাইপ থেকে কোয়েশ্চেন আসে তুমি নিজেও বুঝবা না। দুইটা ভেক্টর দিয়ে দেয়, তখন আমাদেরকে বলে যে একটা থেকে আরেকটা দূরত্ব বের করো, তো আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিই, তাই না? কেন দেই এই জিনিসটা জানাটা জরুরি না? অবশ্যই জরুরি। অবস্থান ভেক্টরের আগে তোমাকে অবশ্যই জানা লাগবে অ্যাকচুয়ালি ত্রিভুজের যোগসূত্র আসলে আমাদেরকে কি বলতে চায়। তো মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, ওকে, তারপর এই মাথা থেকে আরেকটা ভেক্টর এদিকে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যেই লব্ধি ভেক্টর যেটা আছে এটা কোন দিকে হবে? মাথায় রেখো, প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা একটা রেখা টেনে দিব, তাহলে ওই ভেক্টরটাই হচ্ছে তার লব্ধি ভেক্টর। তো শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য না। তুমি মনে করো যে বহুভুজ আঁকতে চাচ্ছ, বহুভুজ মনে করো যে এই যে এটা একটা, তারপর হচ্ছে মাথা থেকে আরেকটা গেছে, এই মাথা থেকে আরেকটা আসছে, তারপর মনে করো যে এই মাথা থেকে আরেকটা আসছে, হ্যাঁ, এই মনে করো আরেকটা আসছে। তো এখন আমাকে যদি বলে বা তোমাকে যদি বলে যে এইটার লব্ধি আমরা কিভাবে বের করব, অবশ্যই আমি যেটা শিখাইছি প্রথমে, প্রথম ভেক্টর কোনটা এখানে, এইটা, ওই ভেক্টরের পাদবিন্দু, দ্যাট মিন্স ওই ভেক্টরের পাদবিন্দু কোনটা, এইটা, এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু এইটা। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে আমরা সিম্পলি কি করে দিব, একটা ভেক্টর শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে জাস্ট মানে জোড়া দিয়ে দিব, তাহলে যে ভেক্টরটা আমরা পাবো ওইটাই হচ্ছে তার লব্ধি। হ্যাঁ, তো এখানে আমরা যদি এটাকে বলি পি ভেক্টর, এটাকে যদি বলি আমরা কিউ ভেক্টর, এটাকে যদি আমরা বলি আর ভেক্টর, তাহলে ডেফিনেটলি এখানে হবে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। দেখো প্লাসটা কখন হচ্ছে, যখন প্রথম ভেক্টরের মাথা থেকে আরেকটা ভেক্টর যাচ্ছে। অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা, তখন যে আমরা ত্রিভুজের যোগসূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে সেম ভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে সেম ভাবে অ্যাপ্লাই করতে পারি? মনে করো যে এই যে এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দিস ইজ সি ভেক্টর, এন্ড এটা হচ্ছে আমাদের মনে করো যে ডি ভেক্টর। তাহলে আমাদের এখন যে লব্ধি ভেক্টরটা আমরা পাবো, লব্ধি ভেক্টর যেটা আমরা পাবো, দ্যাট ইজ কল আর ভেক্টর। তাহলে এটা হবে কি বলতো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখন থেকে যত ধরনের ভেক্টর তোমাদেরকে বের করতে বলবে, তাহলে তুমি কি ভেক্টরটা বের করতে পারবা কিনা? পারার কথা। আই গেস তোমাদের এটা এইটুকু ক্লিয়ার হয়েছে। এটুকু ক্লিয়ার হলে আর একটু খেয়াল করো ভাইয়া, এখানে মনে করো যে এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, তাই না?
যেহেতু আমাদের এই মূলবিন্দু থেকে আমাদের দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে কোনো একটা বিন্দুকে অবস্থান ভেক্টর হিসাবে নির্ণয় করি, তাই না? তো এখন খেয়াল করো, এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। কি কি বিন্দু দেওয়া আছে? দুইটা বিন্দু দেওয়া আছে, হচ্ছে এখানে এ বিন্দু আর একটা দেওয়া আছে হচ্ছে বি বিন্দু, তাই তো? তাহলে একটা ভেক্টর জিরো থেকে ও থেকে মূল বিন্দু থেকে এটুকু গেছে, দ্যাট ইজ কল এ ভেক্টর, আর একটা গেছে বি ভেক্টর। তাহলে আবার এই যে তাদের মধ্যে যে দূরত্বটুকু আছে এটা আমরা এবি ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি। তো এখান থেকে আমরা কিভাবে অবস্থান ভেক্টরটা বের করব? তো খেয়াল করো, একটু খেয়াল করো, এইখানে একটু আগে যেটা আমরা শিখছি দেখো, ওইটাই অ্যাপ্লাই করে দিব, আর কিছুই লাগবে না। এখানে আমি যদি এ ভেক্টরটাকে আমি মনে মনে ধরি, মনে করো যে এ ভেক্টর, ঠিক আছে? এটাকে যদি আমি মনে মনে ধরি বি ভেক্টর, এটাকে ধরি আমি যদি মনে মনে সি ভেক্টর। একটু খেয়াল করো তো, আমি যেটা শুরুতে তোমাদেরকে বলছিলাম ত্রিভুজ সূত্রটা যেটা অ্যাপ্লাই করা যায়, এখান থেকে একটা ভেক্টর গেছে এ ভেক্টর, এখন আরেকটা ভেক্টর এই যে এ থেকে বি এর দিকে গেছে, আরেকটা কালার দেই, বি এর দিকে গেছে। তাইলে প্রথম ভেক্টরের পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি আমি যুক্ত করে দেই, তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ সূত্রটা পাওয়া যাব। তাহলে সিম্পল তরিকা, নতুন কিছু আমি বলবো না। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু জাস্ট আমি কি করলাম, যুক্ত করে দিলাম। তাহলে এই সি ভেক্টরটাই হচ্ছে তার ভেক্টরের লব্ধি। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি? অনেক কিছু বলে দিতে পারি। এখান থেকে কি কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে এ ভেক্টর, অথবা এখান থেকে আমরা ও থেকে চিন্তা করি, তাহলে ও এ ভেক্টর, খেয়াল করো, ও এ ভেক্টর প্লাস প্লাস এ বি ভেক্টর প্লাস প্লাস হবে না, সমান হবে কি তার লব্ধি ভেক্টরটা, এই যে আমরা ত্রিভুজ সূত্র থেকে পাইছি। তাহলে এটা হবে তার সি ভেক্টর। ওকে, একটু যদি আমরা পাই, একটু খেয়াল করো তো, ও এ ভেক্টরটা কি এখানে এ ভেক্টর স্মল এ, তারপর হচ্ছে প্লাস এবি ভেক্টরটা আমরা এবি রেখে দিলাম, এবিটাই বের করব আমরা, ইকুয়ালস টু সি ভেক্টরটা হচ্ছে এখানে মূলত ভি ভেক্টর, এই যে আমরা যেটাকে সি ধরছি এটা মূলত ভি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি ভেক্টর ইকুয়ালস টু হবে ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এইটুকুই আমরা সবাই ইউজ করি বুঝে না বুঝে, যখনই আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে বলে যে অ্যাকচুয়ালি দুইটার মধ্যে দূরত্বটুকু বের করো, দূরত্বটুকু মানেই তো অবস্থান ভেক্টর, তাই না? স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করে? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে। কিভাবে? এই যে এখান থেকে আমরা দেখছি। তো এই কথাটাকে এখানে বাংলাতে লিখছে, বাংলা ভাষাতে লিখছে, দেখো আর কিছুই না। বাংলা ভাষাতে কি বলছে এখানে, যে বি ভেক্টরের বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে বাংলাতে লিখে দিছে, কঠিন কিছু না কিন্তু। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা এই সুন্দর মতো এই জিনিসগুলো পাওয়া যাব। এখানে আর কি কি বোঝার আছে খেয়াল করো, আমাদেরকে যখন একটা ভেক্টর দিবে, একটা ভেক্টরকে আমরা কিভাবে ডিফাইন করি? একটা ভেক্টর মনে করো যে এ ভেক্টর দেওয়া আছে, ত্রিমাত্রিক ক্ষেত্রে কি হবে বলতো? আমরা একটা ভেক্টরকে ডিফাইন করতে পারি, মনে করো যে এ আই প্লাস বি জে প্লাস সি কে, এই একটা ভেক্টর মনে করো যে দিছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো তো, যদি বলে এটার ম্যাগনিটিউড বের করার জন্য, তাহলে সিম্পলি আমরা এটাকে মডুলাসের ভিতরে ঢুকাবো, ঢুকায়া আই জে কে এর যে সহগগুলো আছে ওগুলোকে জাস্ট স্কোয়ার করে রুট করে দিব, যোগফলটাকে রুট করে দিব, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই বেসিকটুকু তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো বলে আমার ধারণা। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আর কিচ্ছু জানার নাই। যদি আরো কিছু বেসিক দেখে আমরা চলো সামনে। দেখো, সামান্তরিকের সূত্র, এই এই টপিকটা আসলে বাদ দেওয়ার মতো আহ, কিছুই নাই, সবকিছু এখানে ইম্পর্টেন্ট। এবং ভেক্টর থেকে যদি একটা টপিকই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ধরা যায়, কেউ যদি বলে আমাকে, সেটাকে আমি বলবো সামান্তরিকের সূত্র। এইটুকু তোমাকে ভালো মতোই বোঝা লাগবে, যদি ভালো মতো না বুঝে থাকো তাহলে কিন্তু তুমি মারাত্মক লেভেলে একটা ধরা খাবা। সো বেসিকটুকু আবার ঝালাই নাও, যারা পারো তারা আবার একটু ঝালাই নাও ভাইয়ের সাথে। আচ্ছা, তো মূলত ভেক্টরের যেই সামান্তরিকের সূত্র যেটা ছিল, ওইটা আসলে কি আসলে আমাদেরকে মিন করছিল? আমাদেরকে বলছিল যে একটা বিন্দুতে যদি আমাদের দুইটা ভেক্টর কাজ করে, একটা বিন্দুতে যদি আমার দুইটা ভেক্টর কাজ করে, দ্যাট ইজ কল, মনে করো যে একটা পি ভেক্টর, এই যে এই বিন্দুতে একটা পি ভেক্টর কাজ করতেছে আর একটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর। তাহলে ওই যেই তোমার বিন্দুটা আছে ওটা লব্ধি কোন দিকে হবে? সে ফর এক্সাম্পল এই যে কলমটাকে আমি এইদিকে টানতেছি, আবার আরেকটা কোণে, মানে এই ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেলে আমি আরেক দিকে টানতেছি। তাহলে এই কলমটা কোন দিকে যাবে, এইদিকে নাকি এইদিকে? নিশ্চয়ই এইদিকেও যাবে না, ওইদিকেও যাবে না, সে মাঝামাঝি কোন একটা জায়গা যাবে। তাহলে এই যে তোমার প্রসেসটা, এটাকেই আমরা হচ্ছে সামান্তরিকের সূত্র দিয়ে প্রসেস করতে পারি ভেক্টরের মাধ্যমে, তাই তো? তাহলে ওইটাকে আমরা যদি চিন্তা করি, ওই বিন্দুর দুই যে ভেক্টরটা আছে ওটা যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়, একটু খেয়াল করো তো, এইদিকে একটা ভেক্টর টানছি, এদিকে একটা ভেক্টর টানছি আমি বিন্দুতে, মনে করো যে এই হচ্ছে একটা ভেক্টর, এই একটা ভেক্টর আমি এই বিন্দু থেকে টানছি, আর এই মনে করো যে আরেকটা ভেক্টর আমি এখান থেকে এইদিকে টানছি, যেটা কালার হচ্ছে এটা। তো আমি যেটা বলছিলাম, এই বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে, তাহলে লব্ধি নিশ্চয়ই তার মধ্যেখানে কোনো একটা জায়গা হবে, এইদিকেও যাবে না ওইদিকেও যাবে না, মাঝখানে বরাবর কোনো একটা জায়গা যাবে, তাই তো?
তো এইদিকে যদি তুমি একটু অন্যভাবে তাকাও তাহলে একটু খেয়াল করো তো, এই দুইটা বাহু আছে না, এটাকে যদি আমরা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু লক্ষ্য করি, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের সামান্তরিকের যে কর্ণ বরাবর আমরা যে কর্ণটা টানবো ওইটাই হচ্ছে তার লব্ধিকে রিপ্রেজেন্ট করে। বোঝো নাই? খেয়াল করো, সিম্পল ব্যাপার। ধরো আমি এটাকে পূরণ করি, সামান্তরিক হিসেবে আমি এটাকে পূরণ করে দিই, এই একটা, তারপর হচ্ছে এখান থেকে আমি আরেকটা টানলাম এখানে, তাহলে এখন কি একটা সম্পূর্ণ সামান্তরিক হয়ে গেল না? যেখানে এই পি এবং কিউ ভেক্টরটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করতেছে। তাইলে আমি তার মধ্যে থেকে এই মাঝখানে যেই আহ কর্ণটা এঁকে দিব ওইটাই হচ্ছে তার লব্ধি, ওটাই হচ্ছে তার লব্ধি। বোঝা গেছে? এটাই হচ্ছে তার লব্ধি। ভেরি সিম্পল থিঙ্কিং, ভেরি সিম্পল। এবং ওই যে লব্ধিটা আছে, ওই লব্ধিটার দিকটা আমরা কিভাবে বলবো? এখন তো আমরা বললাম যে অ্যাকচুয়ালি আমরা দুই দিকে টানার ফলে এটা যাচ্ছে হচ্ছে একটা কর্ণ বরাবর, এইটুকু আমরা বের করছি, মানটা বের করছি। এখন আমাদেরকে যদি বলে দিকটা বের করো, তাহলে তখন আমরা নিচে পি এর সাথে একটা কোণ চিন্তা করি, যে কোণটা হচ্ছে মূলত এই যে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা দিয়ে আমরা আসলে তার দিকটা বের করি। কারণ কি, ভেক্টরের ক্ষেত্রে আমার দুইটা জিনিস থাকে না, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। মান পাইছি আর এর মান লব্ধিটা, তাই না? আর ভেক্টর পাইছি, এখন আমার তো কোণটা পাওয়া লাগবে, তাই না? তো কোণটা বের করার জন্য আমরা সিম্পলি এটাকে থিটা বলে দিলাম। তো সূত্রটুকু কি আমাকে প্রমাণ করা লাগবে? না। তোমরা এডমিশনের পরীক্ষার্থী, সাস্টে পরীক্ষা দিতে চাচ্ছ, এত টাইম নেই তোমাদের, অবশ্যই তোমরা জানো সূত্রটা কি। সূত্রটা কি বলতো ভাইয়া? সূত্রটা মূলত ছিল যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে মূলত কি? আলফা। আলফা। তো এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটুকু তো অবশ্যই সবাই জানি। এই সূত্র জানি না এমন কোনো বান্দা আছে? নাই। ওকে, তাহলে এই সূত্রের মধ্যে অনেক কিছু করে ফেলা যায়। কি কি করে ফেলা যায় একটু খেয়াল করো। প্রথম কন্ডিশন যদি আমরা একটু খেয়াল করি, ধরো এই এক মনে করো যে একটা ভেক্টর, এই মনে করো যে একটা ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর। আরেকটা ভেক্টর মনে করো যে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ওকে, কিউ ভেক্টর, নাম দেই। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর কিউ। এখন আমাকে একটু বলো তো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত এখানে? অবশ্যই তোমাদের সেন্স কি বলে, যেহেতু দুইটা একই দিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ভাইয়া, অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটার মান। থিটার মান হবে না, অবশ্যই এটা আলফার মান হবে, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফার মান 0 ডিগ্রি। এটাই তো তোমাদের সেন্সে বলে। তাহলে এই 0 ডিগ্রি এখানে অ্যাপ্লাই করো তো, 0 ডিগ্রি অ্যাপ্লাই করো, করে করে বুঝো, না হলে মুখস্থ করলে তুমি আসলে মুখস্থ থাকবে না পরীক্ষার হলে। তো আমি একটু বসাই তোমাদের সাথে সাথে, এখানে দিলাম আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো cos 0 ডিগ্রি এর মান কত? cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2p কিউ, তাই তো? তাহলে একটু খেয়াল করো তো, এইখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে দুই দিকে হচ্ছে আমার রুট আছে, স্কোয়ার আছে, তো আমি যদি রুট বসায় দেই, রুট বসায় দেই, রুট বসায় দিলে কি হবে? জাস্ট আমি এখান থেকে সিম্পলি বলে দিতে পারি কিনা বলতো, যে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, এবং দ্যাট ইজ আওয়ার ম্যাক্সিমাম, দ্যাট ইজ আওয়ার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ম্যাক্স। এর উপরে আমাদের আর কোনো লব্ধির মান এর উপরে যেতে পারে না। বোঝাই গেছে? কারণ যোগফলটার উপরেই তো আর কোনো মান হবে না, যোগফলটাই তো সর্বোচ্চ মানটা, তাই না? তো 0 ডিগ্রির দিকে একই দিকে যদি একটু ফিজিক্যালি থিঙ্ক করো, একই দিকে যদি দুইটা ভেক্টর কাজ করে তাহলে অবশ্যই তার ম্যাক্সিমাম ফোর্সটা একই দিকে কাজ করবে 0 ডিগ্রি বরাবর। কিন্তু একটা কোণে যদি কেউ টানে তাহলে কি হবে? এই যে তার ফোর্সটুকু বা তার যে ভেক্টরটা ওটা কি কয়েকটা উপাংশে ভাগ হয়ে গেল, সামথিং কোণে যাওয়া মানে কি একটা উলম্ব বরাবর উপাংশ হয়, একটা অনুভূমিক বরাবর উপাংশ হয়। তো উপাংশে যাওয়া মানে কি তার ফোর্সটা বা তার ভেক্টরটা বা ভেলোসিটিটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, 100% কাজ করতে পারতেছে না, একটা উপাংশ এক্স ওয়াই অক্ষ বরাবর, একটা উপাংশ এক্স অক্ষ বরাবর। তাই আমাদের এই দিকে যেহেতু কোনো উপাংশই নাই তাহলে অবশ্যই এটাই সর্বোচ্চ মান। তো তোমাদের কাজ থাকলো মিনিমাম মানটা কিভাবে হইতে পারে, মিনিমাম মানটা কিভাবে কিভাবে হইতে পারে বলো তো? হিন্টস দিয়ে দিই আমি তোমাদেরকে, অবশ্যই জানা আছে তোমাদের এগুলা। আলফার মান যখন 180 ডিগ্রি হবে তখনই হচ্ছে তার মধ্যে কি হবে, আরটা মিনিমাম, আমার কমেন্ট করে জানাবা। এবং মিনিমামের ক্ষেত্রে তার মানটা কি হবে, আর ইকুয়ালস টু কি হবে, ওইটাও আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি সবার কমেন্ট দেখতে চাইবো, সবার যারা ক্লাসটা দেখতেছো। ওকে, আচ্ছা, তো এই গেল আমার দিকের সরি মানের ব্যাপার স্যাপার গুলো। এখন আমরা দিকে আসি। তো দিকের ক্ষেত্রে এই যে থিটার ক্ষেত্রে আমরা সূত্রটা জানি সবাই, এই সূত্রটাও আমরা জানি, জানি কিনা বলো? তো চলো আমরা একটা নতুন স্লাইড নেই। এই ক্ষেত্রে এটা সূত্রটা কি ছিল বলো তো? tan থিটা ইকুয়ালস টু, বলো চিত্র থেকে বুঝাই, মাথায় রেখো
অনেকেই এটা গুলায় ফেলে যে ভাই আমি আসলে টেন থেটা দিলাম, নিচে যে সিঙ্গেল আকারে বসে ওইটা আসলে কোনটা বসাবো, পি নাকি কিউ? এই যে এখানে দেখো, এই যে এখানে পিটা বসছে, আমি এখানে পি বসাবো নাকি কিউ বসাবো? মাথায় রাখবা, একটা আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে হচ্ছে তোমার যার সাথে কোন, মাথায় রাখবা, এখানে লিখে দিই, কোথায় জানি, হ্যাঁ, মাথায় রাখবা যে যার সাথে কোন, যার সাথে কোন সে সিঙ্গেল বসে, সিঙ্গেল বসে আমার মতো, ঠিক আছে? যার সাথে কোন সে হচ্ছে সিঙ্গেল। তাইলে একটু খেয়াল করো তো, এখানে কি ছিল, পি এর সাথে কোন, দ্যাট মিনস এখানে কি হবে, এখানে হচ্ছে পিটা সিঙ্গেল হয়ে বসবে। তাহলে ইকুয়ালস টু হবে, দেখো এই পিটা নিচে বসবে প্লাস কিউ কজ আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। বুঝা গেছে? বুঝছো কি না? এখানে কি কি কন্ডিশন হইতে পারে একটু খেয়াল করো, যখন এদিকে মনে করো যে আমার একটা ভেক্টর কাজ করতেছে, আর তার লব্ধি মনে করো যে নিচের কোণের সাথে অর্থাৎ পি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। এখানে লব্ধিটা কত ডিগ্রি কোণে ছিল, থেটা, আর এখানে আমি বলে দিচ্ছি লব্ধিটা মূলত 90 ডিগ্রিতে কাজ করতেছে। তাহলে একটু খেয়াল করো, এই যে লব্ধিটা এটা হচ্ছে তোমার 90 ডিগ্রিতে কাজ করতেছে, দ্যাট মিনস এখানে থেটার মানটা কত, 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। বুঝছো? তাহলে ওই ক্ষেত্রে জাস্ট মানটা বসাও, টেন থেটা। টেন থেটার মানটা কি, টেন থেটার মানটা কি বলো? টেন থেটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 1/0, ইনফিনিটি 1/0 বসাইতে পারি, ইকুয়ালস টু হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আর গুণ করো, এখান থেকে আমরা পাইতে পারি পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু 0। বোঝা গেছে? দেন কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি ভেক্টর ডিভাইড বাই কিউ ভেক্টর। ওকে, দেন হচ্ছে আলফা ইকুয়ালস টু জাস্ট ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটা কোথায় কোথায় কাজে লাগে আমি জানি না তোমরা এখনই জিনিসটা বুঝতে পারতেছো কিনা, যেহেতু ইন্টারমিডিয়েটে ঠিকঠাক মতো পড়ে আসছো তোমরা, তাহলে ইতিমধ্যেই বুঝে গেছো এটা যে কত জায়গায় কাজে লাগে। ওই যে ছোট ভাই বড় মান নদী নৌকার ক্ষেত্রে, এটা কিন্তু এই কনসেপ্টটাই দেখবো আমরা সামনে, প্যারা নাই। তো এখানে আর বিশেষ কিছু নাই, এখানে আমি কিছু ডাটা দিয়ে দিছি তোমার মূলত ইসাক স্যারের বই থেকে। সো ইসাক স্যারের বইটা ভালো মতো পড়বা, ডাটাগুলো একটু দেখবা, বেসিক নিয়ে বেশি পড়ানোর দরকার মনে করতেছি না, তোমরা অবশ্যই অ্যাডমিশন পরীক্ষার্থী, এত বেসিক তোমাদের ক্লিয়ার থাকারই কথা। এবার আসো হচ্ছে, যেহেতু আমরা জিনিসটা ভালো মতো পড়াচ্ছি, সো ডট গুণন এবং ক্রস গুণনের দিকটা একটু আমরা দেখি কি কি এখানে কন্ডিশন হইতে পারে। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো, প্রথমে আমরা ক্রস গুণনে চলে যাই, বুঝছো, একটু হায়ার লেভেলেরটাতে। ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের যদি এ ক্রস বি আসে, এটা কিন্তু গুণ না, সবাই জানি ক্রস বি, তখন আমরা জানি এ বি কি হবে, সাইন থেটা, সাথে এটা কি হবে, একটা একক ভেক্টর, সাথে একটা কি হবে, একটা একক ভেক্টর। এটুক তো আমরা জানি, অবশ্যই জানি আমরা একটু কি কি ঘটনা ঘটে এখানে, কি কি ঘটনা ঘটে। দেখো, আমরা এইখান থেকে যখন আমরা একক ভেক্টর নিয়ে কাজ করি, একক ভেক্টর নিয়ে অনেকের একটু ঝামেলা আছে, সো আমি একটু তোমাদেরকে অন্যভাবে একটু দেখা দিই। খেয়াল করো, এই, তারপর হচ্ছে মনে করো যে আরেকটা এইদিকে কালার চেঞ্জ করে দিই, এটা হচ্ছে এটা। ওকে, তো একটু খেয়াল করো ভাইয়া, এইদিকে আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের মূলত এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই তো? তাইলে মূলত জেড অক্ষটা এঁকে দিই, জেড অক্ষ যদি মিস হয়ে যায় তাহলে তো হবে না, এই হচ্ছে আমাদের জেড অক্ষ। ওকে, জেড অক্ষ, অন্য একটা কালার দিই, এটা। ওকে, খেয়াল করো, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এখন এইদিকে আমার কোন একক ভেক্টর কাজ করে বলো তো? এদিকে আমার কাজ করে আই একক ভেক্টর, এদিকে আমার কাজ করে হচ্ছে জে একক ভেক্টর, এদিকে আমার কাজ করে কে একক ভেক্টর। বুঝতে পারছি? তো যখনই তোমাকে কিছু একটা বলবে, মনে করো যে 6i, দ্যাট মিনস এটা বুঝাবে এক্স এর দিকে, এক্স এর দিকে 6 একক যাচ্ছে। বুঝা গেছে? যখন আমাদেরকে বলবে 7j, দ্যাট মিনস আমার ওয়াই এর দিকে 7 একক ভেক্টর, এটা বোঝাচ্ছে, দিকটা সহ মান সহ বোঝাচ্ছে। বুঝো কিন্তু জিনিসটা। তো এখন আমরা দেখছি কি, আমরা দেখছি যে অ্যাকচুয়ালি এ ক্রস বি, এই দুইটা ভেক্টরের মান হচ্ছে এ এবং বি এর ম্যাগনিটিউড সাথে সাইন থেটা, ঠিক আছে? সাইন থেটা, সাথে একটা একক ভেক্টর আছে। ওকে, একক ভেক্টরের মান আমরা 1 ধরে নেই। এখন খেয়াল করো, যদি আমি একক ভেক্টরের কথা চিন্তা করি, এই যে আই ডট আই, তাহলে ধরো আই ক্রস আই, ঠিক আছে? এই যে দুইটা ভেক্টরের ক্রস, এটা হবে কি বলতো,
প্রত্যেকটার মান এক একক করে, একক ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে 1, তাহলে আমি প্রত্যেকটার মান 1 ধরে নিচ্ছি, 1 × 1। ওকে, সাথে কি হবে বলো, সাথে হবে সাইন কত ডিগ্রি, কত ডিগ্রি বলো, যেহেতু আমরা বলছি আই, কি বলছি বলো তো, আই ক্রস আই, দ্যাট মিন্স কি দুইটা আই, তাহলে দুইটা আই একই দিকে হবে, একই দিক বরাবর, তখন তার কি থিটার মানটা কি হবে, থিটার মানটা হবে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। বুঝতে পারছো কিনা, বোঝা গেছে কিনা বলো, যখন আমাকে একই দিক বরাবর বলবে আই ক্রস আই, মানে দুইটা আই একই দিকে এক্স অক্ষ বরাবর, তখন তার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে বলো তো সাইন 0 ডিগ্রি এর মান কত, সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, 0। বোঝা গেছে, তাহলে এখানে সাইন 0 আলটিমেটলি মানটা হচ্ছে 0। তাইলে দুনিয়ার যতগুলা মান তোমার এরকম আসবে, জে ক্রস আই, সরি জে ক্রস জে, এটা হবে 0। তারপর হচ্ছে কে ক্রস কে, এটার মান কত, 0। বোঝা গেছে কিনা বলো, বোঝা গেছে কিনা বলো। এখন কোয়েশ্চেন আসবে যে ভাই অ্যাকচুয়ালি এটা তো দেখলাম আমরা হচ্ছে একই দিক বরাবর 90 ডিগ্রিতে যদি আমরা নেই, এরকম যদি হয় যে আই ক্রস জে, তখন আমরা মানটা কিভাবে বসাবো, অথবা হইলো যে জে ক্রস আই উল্টা যদি হয়, তাহলে এটার মান কি হবে, এটার মান কি হবে। তারপর এমন হইতে পারে যে জে ক্রস কে, এটার মান কি হবে ভাইয়া। তো এই প্রবলেমটা সলভ করার জন্য সিম্পল একটা তরিকা শিখিয়ে দিচ্ছি আমি, খেয়াল করো। এই তরিকাটা জানলে আর কিছুই করা লাগবে না তোমাদের। খেয়াল করো, একটা বৃত্তর কথা চিন্তা করবা, বৃত্তের কথা চিন্তা করে দেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করবা, ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে চিন্তা করবা। তো বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে এইদিকে, এইদিকে এবং এইদিকে। ওকে, তাহলে এখানে আমরা এটা মান বসাইলাম হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, তারপর হচ্ছে এটা হচ্ছে কে ক্যাপ। বোঝা গেছে, মাথায় রাখো যখনই তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকটা মেনটেন করবে, অর্থাৎ এই এই দিকটা মেনটেন করবে, ঠিক তখন আমাদের মানটা হবে পজিটিভ, মানটা হবে কি পজিটিভ। অর্থাৎ যদি আই ক্রস জে হয়, মানটা হবে কে এবং পজিটিভ। কথা বুঝো, খেয়াল করো এখানে যদি আমাদেরকে এইটা বলে যে আই আই ক্রস জে, এই যে প্রথম যেটা দিছিলাম আই ক্রস জে, তাহলে আই ক্রস জে যদি বলে, তখন আমাদের মানটা কি হবে, অবশ্যই পজিটিভ হবে, কারণ যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না, তখন পজিটিভ হবে, আর যেটা থাকবে ওটাই হচ্ছে আমরা এটা এখানে বসাই দিই। ওকে, বোঝা গেছে। সিম্পলি যদি আমি আরেকটা বলি মান, ধরো এখানে বলে দিল, ধরো এখানে বলে দিল অ্যাকচুয়ালি তোমার কি বলে দিল যে জে ক্রস কে, তাহলে এটা মান কি হবে, সিম্পলি প্লাস হবে, যেহেতু এই দিকটা মেনটেন করছে, জে এর পরে কে আসছে পজিটিভ দিক, তাহলে যেটা থাকে ওইটা পজিটিভ হয়ে ওইটাই অ্যান্সার হবে আই। বোঝা গেছে, তাহলে এই যে দেখো জে এবং কে, এটা হবে কি আই। আর এখানে দেখো আই ক্রস জে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো তো একই দিক দিয়ে দিছি, ওকে একটা ভিন্ন দিক দেই। মনে করো এখন বললো অ্যাকচুয়ালি যে কে ক্রস জে, এখন কি হবে বলতো, বুদ্ধিমান যারা আছে তারা বুঝে গেছো, কে ক্রস জে, দ্যাট মিন্স আমার কে থেকে যাচ্ছে কোন দিকে, জে এর দিকে, তার মানে কি উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে গেলে এটা কি হবে, নেগেটিভ হবে। ওকে, উল্টা দিকে গেলে নেগেটিভ হবে, মানে ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ হবে, সেই ক্ষেত্রে আমার মানটা কি হবে, অবশ্যই এই মানটা হবে নেগেটিভ, নেগেটিভ সাইন হবে। তো যেটা থাকবে ওটা হচ্ছে আনসার, আই যে গেছে থাকতে হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে। সিম্পলি আমি যদি তোমাকে বলি যে কে, ধরো আমি তোমাকে বললাম আই ক্রস কে, এটার মান কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে যে দিকটা ধরছি ওই দিকের উল্টা দিকে নিছে, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা থাকবে যে মাইনাস জে, মাইনাস জে কে। বুঝা গেছে, আশা করি বুঝছো। ওকে, আচ্ছা দেখি এখানে আর কি কি আছে। তো আশা করি এই মান সংক্রান্ত যা আছে সবই তোমরা পারবা, এখানে যা যা দেওয়া আছে। ওকে, এখানে যা দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে এখানে যা দেওয়া আছে, আর আর ভুল হওয়ার কথা না। ওকে, সামান্তরিকের বা আরেকটা প্রবলেম আছে, যে প্রবলেম থেকে অনেক সময় চলে আসে যে সমান্তরাল ভাবে দুইটা ভেক্টর থাকলে সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে মানটা বের করতে পারি, তাই না। তো অনেক সময় আছে আমরা কি করি, সমান্তরালের কথা বললে তখন আমরা এই যে এ ক্রস বি, এই মানটা হচ্ছে 0 ধরে নেই, এটাই হচ্ছে আমাদের শর্ত। কিসের শর্ত, সমান্তরালের শর্ত। ওকে, তো এখন আমাদেরকে যখন দুইটা ভেক্টর দিয়ে বলবে যে ওই ভেক্টরটার সমান্তরাল কিনা ওইটা প্রমাণ করো, তো আমরা ক্রস না করেও কিন্তু অন্যভাবে আনসারটা বের করতে পারি। কিভাবে, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে সিম্পলি আমরা তার আই এবং জে এবং কে ক্যাপের মানগুলাকে অনুপাত করে দিব। সিম্পলি এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই ভি ওয়াই ইকুয়ালস টু
এ জি বাই বিজি, এ এবং বি দুইটা ভেক্টর থাকলে তখন আমরা তার সহগগুলাকে অনুপাত করে দিলে আনসার চলে আসবে। এটা আমরা কিন্তু সরলরেখার চ্যাপ্টারে দেখছি, তাই না? জাস্ট সরলরেখার একটা অ্যাপ্লিকেশন। এখন আসি আমি ডট গুণনের ক্ষেত্রে। তো ডট গুণনের ক্ষেত্রে কি কি জানি আমরা? জাস্ট কি হয়, এ ডট বি দুইটা ভেক্টরের ক্ষেত্রে কি হবে, এ বি কস থেটা, জাস্ট কস থেটা হবে, তাই না? এখন দুইটা ভেক্টর যদি, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, মনে করো যে ওকে আরেকটা স্লাইড নেই, দুইটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, তারপর মনে করো যে এই হচ্ছে আরেকটা ভেক্টর, তার কালার হচ্ছে মনে করো এটা। এখন এই হচ্ছে থিটা, এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে এ ডট বি এটাই হচ্ছে আমাদের কি, এ বি ম্যাগনিটিউড কস থেটা, তাই তো? এখন কোনো কারণে কোনো কারণে কি বলো, কোনো কারণে যদি আমি এইটাকে বললাম, এটাকে আমি 90 ডিগ্রিতে নিয়ে নিলাম, থিটাটাকে আমি 90 ডিগ্রিতে নিয়ে নিলাম, ওকে, তাহলে এখন আমার কোনটা কি হবে, থিটার মানটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত, এ বি cos 90 ডিগ্রি, এটার মান হচ্ছে 0, দ্যাট মিন্স হচ্ছে 0। তাহলে যখনই আমাদেরকে বলবে এই কথাটা, যখনই আমাদেরকে বলবে যে লম্ব হবে পরস্পর, লম্ব হবে, তো লম্ব হইলেই আমরা সিম্পলি এ ডট বিটাকে ডাইরেক্ট 0 ধরবো। কেন ধরবো এখন তো বুঝছি, এই কেন জিনিসটা আমাদেরকে জানা জরুরি। শুধুমাত্র মুখস্থ করলে হবে না, আনসার দেখে আনসার বসায় তোমার না পারলে সাথে সাথে দেখলাম হবে না, চিন্তা চেতনা বাড়াইতে হবে, না হলে কিন্তু সাস্টের প্রবলেমগুলো সলভ করা যাবে না। আমরা তো এখানে প্রবলেমে যাই নাই। ধৈর্য ধরো, আমি বেসিকটা শেষ করে দিন, আমি তোমাদের প্রবলেম সলভিং এ নিয়ে যাব। তো এখানে আরো কিছু জিনিস আছে, খেয়াল করো, এই প্রবলেমগুলো মাঝে মধ্যে আসে, সূত্রগুলো একটু খেয়াল করো, কেউ মনে রাখবা। যখনই আমাদেরকে বলবে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের কি, বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে যেটা লম্ব অভিক্ষেপ বলবে ওটা রেখে দিবা। তাহলে রেখে দিলে কি হবে, কি হবে বলো তো? আমরা জানি কি, এই যে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। আমাদেরকে যদি বলে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, তার মানে থাকবে শুধু বি কস থেটা, বি কস থেটা, তাহলে বি কস থেটা থাকা মানে এখানে, এখানে যাবে এ ডট বি, নিচে আসবে কি, এ ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বোঝা গেছে কি না বল? অবশ্যই বোঝা গেছে। এখানে কি এ ভেক্টর হবে? অবশ্যই এ ভেক্টর হবে না, কারণ আমরা তো এটা জানি ম্যাগনিটিউড এটা, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড। বুঝতে হবে কিন্তু, অনেক সময় পরীক্ষায় নিচেও তোমরা ভেক্টরটাই বসায় দাও, হবে না কিন্তু, এটা মান কিন্তু অন্যভাবে বের করতে হয় ভাইয়া। এখন যদি বলে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তখন কি হবে? তখন আমাদের হবে এ কস থেটা, তাহলে এটা কি হবে বলো, এখানে হবে বলতো কি, এ কস থেটা ইকুয়ালস টু হবে এ ডট বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড। জাস্ট আমরা ডট গুণন জানলে বাকি সবগুলোই বের করতে পারবো যখন একটার উপর আরেকটা বের করতে বলবো। ওকে, আচ্ছা, তারপরে আর কিছু জিনিস দেওয়া আছে যে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ। তো যখনই আমাদেরকে এই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় খেয়াল করো, যখনই আমাদেরকে বলবে বি এর উপাংশ, তাহলে বি এর উপাংশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বি কস থেটা। আমি যেটা বলছিলাম কি, যে উপাংশ কথাটা যখন আসবে তখন কস থেটা আসবে। তো বি এর উপাংশ কি, বি এর উপাংশ হচ্ছে বি কস থেটা, কোন দিক বরাবর, এ বরাবর। ওকে, তাহলে সূত্র কিভাবে হয় দেখো, সূত্র হবে যদি বলে এ দিক বরাবর, তার মানে কি, এ একক ভেক্টর, কার উপাংশ, বি ভেক্টরের উপাংশ মানে হচ্ছে বি কস থেটা। সিম্পল থিঙ্কিং, এ বরাবর বি ভেক্টরের রূপাংশ, তাহলে এটা যদি বলে তখন কিভাবে বের করবা, কিভাবে বের করবো বলো, ভালো করে বুঝে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই কষ্টটুকু। তাইলে বি ভেক্টরের রূপাংশ মানে কি, বি কস থেটা, যার উপাংশ হলো তার তার কস থেটা। এ ভেক্টরের উপাংশ যদি বলে তাহলে এ কস থেটা, ঠিক আছে, কস থেটা। এবার আসো, যদি বলে এ ভেক্টর বরাবর, মানে এ ভেক্টর এর দিক বরাবর, তাহলে এটা হবে সিম্পল একটা কি, এ একক ভেক্টর। যদি বলে বি বি একক ভেক্টর বরাবর, তখন আমাদের কি হবে, বি একক ভেক্টর, জাস্ট একটা গুণ আকার হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, বি কস থেটা মানে কি, বি কস থেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি যে এ ডট বি ডিভাইড বাই এ, ঠিক আছে, এটা একটা ম্যাগনিটিউড ইনটু একক ভেক্টর কিভাবে বের করে, একক ভেক্টর কিভাবে বের করে, জাস্ট তার উপরে তার ভেক্টরটা, নিচে তার মানটা, ম্যাগনিটিউডটা। ওকে, তাহলে যেহেতু একটা এ ডট আকারে আছে, তাহলে এখানে হবে কি বলতো, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ম্যাগনিটিউড, দ্যাট মিন্স এখানে কি হবে, এখানে হবে যে দেখো এ ডট বি ডিভাইডেড বাই এ ম্যাগনিটিউড স্কোয়ার ইন্টু এ ভেক্টর। তাহলে এইটা বের করো তো, এটা কি হবে,
তাহলে বলছে এ cos থিটা মানে কি, এখানে হবে এ ডট বি ডিভাইডেড বাই নিচে হবে বি এর ম্যাগনিটিউড। একটু খেয়াল করো, তারপর বি দিক বরাবর বলছে তাই না, তাহলে বি একক ভেক্টর, বি একক ভেক্টর কিভাবে বের করে, তার ভেক্টরটা ডিভাইড বাই তার মানটা, এই যে তার মানটা। তাহলে যেহেতু নিচের দুইটা সেম, সো আমি এটাকে কি করতে পারি বলো তো, স্কোয়ার দিয়ে দিতে পারি। সো এখানে হবে বি ভেক্টর স্কোয়ার ইন্টু এখানে থাকবে হচ্ছে একটা ভি ভেক্টর। বোঝা গেছে কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো? আশা করি সবাই বুঝছে। যদি বুঝে থাকি তাহলে বাকি সবগুলাই পারো। এখানে আর কিছু আছে? আর কিছু নাই এখানে, আই গেস বাকি সবগুলাই তোমরা পারবা। চলো আমরা প্রবলেম সলভিং এ চলে যাই, নাকি আরো কিছু আছে? অনেক কিছু আছে, ধৈর্য ধরো, আমি সব বেসিক দেখাবো তোমাদেরকে। এটা ভেক্টরের ক্ষেত্রে, বাকিগুলোতে আমরা প্রবলেম সলভিং দেখাবো ডাইরেক্ট। ভেক্টরের ক্ষেত্রে কেন দেখাচ্ছি, তোমাদের যেই শুরুটা কিভাবে পড়তে হবে ওইটা যাতে বুঝতে পারো, এই জন্যই। নাহলে শুধুমাত্র বেসিকের ক্লাস করাইলে তোমরা আবার মেইন যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সাস্টে দরকার পড়ে ওইটাই করবা না। সো আমাদের মেইন কাজ হচ্ছে তোমাদেরকে প্রবলেম সলভিং এ উস্তাদ করে দেওয়া। বেসিক তোমরা যে কোনো ভাবেই সলভ করতে পারবে, এগুলো বইয়েও আছে, নিজেও করতে পারবা। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমাদেরকে বলছে কি একটা ভেক্টর অপারেটর দিয়ে তার অনেকগুলো অপারেশন করতে। তো ভেক্টর অপারেটরের ক্ষেত্রে তোমার মাস্ট বি জানা থাকা লাগবে, এটাকে আমরা ভেক্টর অপারেটর বলি, যেটাকে নাবলা বলা যায় অথবা ডেল বলা হয়। তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করি, এটাকে আমরা ডিফাইন করি ডি ডিডি এক্স আই ক্যাপ প্লাস ডি ডিডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডিডি জি কে ক্যাপ। একটু 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 মুখস্থ করে রাখবা, ঠিক আছে, প্রচুর কাজে দিবে। নাবলা বা ডেল মানে হচ্ছে এইটা, এটার সাথে আমরা যা অপারেশন করব ওইটাই আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা ওই যে কি বলা যায় ভেক্টরের ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি কি বের করবো দেখো, যখন আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে বলবে, যখন আমাদেরকে বলবে যে গ্রেডিয়েন্ট বের করো, যে গ্রেড অফ এ যদি বলে এরকম, ঠিক আছে, এরকম যদি কিছু একটা বলে, দ্যাট মিনস আমার দেখো একটা ভেক্টর দেওয়া থাকবে, মনে করো যে আহ, এই যে এই ডাবলাটা কি দেওয়া থাকবে গিভেন, এটা তো আমরা দেওয়া না থাকলেও আমরা জানি। এটার সাথে আমরা কি করব, গ্রেড এ মানে এটার সাথে আমরা নাবলা যেটা আছে ওটার সাথে আমরা জাস্ট একটা ভেক্টর থাকবে, ওই ভেক্টরটাকে ডট করে দিব। বুঝতে পারছো কিনা বলো? তাহলে গ্রেডিয়েন্টের কথা যখন বলবে, ভালো করে খেয়াল করো, গ্রেডিয়েন্টের কথা যখন বলবে তখন একটা স্কেলার, একটা স্কেলার রাশিকে আমরা এই নাবলা অথবা ডেল দিয়ে ডট করে ফেলবো। তাহলে দেখো তো, একটা স্কেলারকে যদি আমরা একটা ভেক্টর দিয়ে ডট করে দিই, তাহলে আনসার যেটা থাকবে ওইটাও একটা কি হবে, মাস্ট বি ভেক্টর হবে। তাহলে গ্রেডিয়েন্ট আমাদের কি করে, যদি কোশ্চেন আসে, গ্রেডিয়েন্ট মূলত একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। বুঝতে পারছো? সো একইভাবে যদি আমাদেরকে ডাইভারজেন্স বের করতে বলে, তাহলে ডাইভারজেন্স কোনো ডাইভ অফ ভি ভেক্টর, তাহলে এর কাজ হচ্ছে মূলত, অবশ্যই মাথায় রাখবা, একটা নাবলা আসবে, এটা সবসময় ম্যান্ডেটরি আসবেই, এইটার সাথে আমরা ডট করে দিব কাকে, এটার সাথে আমরা ডট করে দিব একটা ভি ভেক্টরকে। তাহলে একটু বলো তো, দুইটা ভেক্টরের ডট গুণফলের আনসারটা কি বের হয়, ভেক্টরে নাকি স্কেলারে? এ ডট বি আমরা বের করে যেটা পাইতাম, এটা কি পাইতাম, মান পাইতাম, কোন ভেক্টর রাশি পাইতাম, পাইতাম না। দ্যাট মিনস আমরা নাবলার সাথে একটা ভেক্টরকে ডট গুণন করা মানে হচ্ছে তার যে মানটা পাওয়া ওইটা অবশ্যই স্কেলারে পাওয়া। তাহলে বলো তো ডাইভারজেন্সের কাজ কি? ডাইভারজেন্সের কাজ হচ্ছে একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিপূর্ণ করা। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বুঝছো। এখন দেখো কি আছে এখানে, কাল বাকি আছে। কালের কথা চিন্তা করো, কাল হচ্ছে মূলত আমরা এই নাবলার সাথে একটা ভেক্টরকে জাস্ট ক্রস করে দিব, আর কোনো কথা নাই এখানে। তো ঘূর্ণন নিয়ে একটা কাহিনী আছে, যখন বলবে যে ঘূর্ণনশীল, দুইটা কথা আছে। ঘূর্ণনশীল মানে কি, ঘূর্ণনশীল মানে হচ্ছে তার কার্লের মানটা অশূন্য হবে তখনই ঘূর্ণনশীল হবে, যখনই কার্লের মানটা জিরো হবে তখন হবে অঘূর্ণনশীল, জিরো হওয়া যাবে না, জিরো হইলে অঘূর্ণনশীল। এরকম মনে রাখবা, জিরো মানে ভেলোসিটি জিরো, তার মানে কি অঘূর্ণনশীল, মানে ঘুরতেছে না। আর যখনই কোনো একটা মান থাকবে নট ইকুয়ালস টু জিরো, তখন অবশ্যই তার এটা ঘূর্ণনশীল হবে, অবশ্যই ঘূর্ণনশীল হবে, তাই না? ভেলোসিটি একটা থাকবে, এরকম করে মনে রাখতে পারো। নেক্সট, তো দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে অনেকেই মাথায় থাকে না। তো সামান্তরিকের ক্ষেত্রে যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, যখন তোমার দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকবে তখন ক্ষেত্রফলটা জাস্ট এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা হবে। যখনই আমার দুইটা ডি ওয়ান ডি টু দুইটা কর্ণ দেওয়া থাকবে তখন একটা হাফ গুণ হয়ে যাবে। এই জিনিসগুলো পরীক্ষা হলে মাথায় কাজ করে না, এই জন্য দিয়ে দিছি। যখন আমাদের একটা ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন বের করতে বলবে তখন যে কোনো দুইটার ক্রস আরেকটার সাথে ডট করে দিলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা জানি কিভাবে বের করতে হয়, জাস্ট আমরা কি করব, তার যে কি বলা যায় ম্যাট্রিক্সটা আছে ওইটাই বের করবো, বা ডিটারমিনেন্টটা বের করলে হয়ে যাচ্ছে।
সেম ভাবে যদি বলে যে তিনটা ভেক্টর একই সমতুল্য হওয়ার শর্ত, তখন আমাদের হবে একইভাবে যে কোনো দুইটা ভেক্টরের কি ক্রস একটার সাথে ডট, দ্যাট মিনস ডিটারমিনেন্টটা 0 হবে। আর কোনো বেসিক নাই এখানে। এই লাস্ট মনে হয় এই টপিকটাই আছে, খেয়াল করো। এটা আমি স্টার্ট দিয়ে দিই তোমাদেরকে অনেকবার, এটা অনেকবার পরীক্ষায় আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো কি বলছে যে লন রুলার টানা এবং ঠেলার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, বুঝছো? এই কথাই এখানে আসলে মেইন ফোকাসে আছে। তো আমরা যদি সিম্পল ভাবে থিঙ্ক করি, এই হচ্ছে একটা অনুভূমিক বরাবর একটা মনে করো যে ভূমি আছে, ঠিক আছে? ভূমি মনে করো যে অলরেডি আঁকানো আছে, তাও তোমার সুবিধার্থে আমি আঁকায় দিচ্ছি আবার। এই মনে করো যে একটা লন রুলার, এটা এটা হচ্ছে একটা লন রুলার, ওকে? এই মনে করো যে চাকা, এখানে চাকা আছে। এখন যদি আমি তার ঠেলাই, ঠিক আছে, তার যদি আমি ঠেলা দেই, তাহলে ঠেলা দিলে কি হবে? ঠেলা দিলে কি হবে বলো তো? আমি তাকে যদি ঠেলা দেই, তাহলে ঠেলা দিলে এইভাবে ঠেলা দিব আমি, কথা বোঝা গেছে? এইভাবে ঠেলা দিলে খেয়াল করো তো, তার মধ্যে এই দিক বরাবর একটা কি হবে, ফোর্স কাজ করবে। ঠেলা দিলে ফোর্স যেটা আমি দিচ্ছি এখানে, এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই বরাবর। এখন আমাকে একটু বলো, ভূমির সাথে এটা কত ডিগ্রি কোণ করতেছে? অবশ্যই একটা থেটা কোণ করতেছে কিনা? এই যে কোণটা আছে, এই কোণটা তো সেমই হবে, তাই না? এই কোণ আর এই কোণ তো সেম, থেটা কোণ আছে। তো যখনই একটা ভেক্টর বা একটা ফোর্স, যখন তুমি থেটা কোণে তুমি অ্যাপ্লাই করবা, তখন তার দুইটা উপাংশ থাকে। এটুক তো আমরা সবাই জানি, এটুক বেসিক সবার জানা আছে। তাহলে তারও মাস্ট বি এখানে দুইটা উপাংশ থাকার কথা। কোন দিকে থাকা উচিত ভাইয়া? দেখো, অবশ্যই তার এখানে এইদিকে একটা থাকা উচিত, যেটাকে আমরা বলবো আহ মনে করো যে এইদিকে, ওকে? একসাথে হচ্ছে না কেন? এই যে, ওকে, এবার হয়েছে। এইদিকে একটা বল উপাংশ, এইদিকে একটা উপাংশ, যেটাকে আমি অন্য একটা কালার দিয়ে বুঝাচ্ছি, সাদা দিলাম। দ্যাট মিনস, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই। তো যার সাথে কোন, তার সাথে cos থিটা, তাহলে এখানে হবে যেহেতু এটা এফ, তাহলে এটা হবে এফ cos থিটা। যেটা থাকবে ওটা হচ্ছে তার সাইন থিটা, তাহলে এখানে হবে এফ সাইন থিটা। আমাকে আরেকটু বলো তো ভাইয়া, এই যে তোমার বস্তুটা আছে বা লনটা আছে, তার ওজনটা কোন দিকে কাজ করবে? নিচে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলছেন, নিচে কাজ করবে। তাইলে এটাকে আমরা কি বলবো? ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এখন আপনি খেয়াল করো তো ভাইয়া, ওই যে বিন্দুটা, ওই যে বিন্দুটা আছে, ওই বিন্দুটার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি একটু উপরে তুলে দিই নাকি? আচ্ছা, খেয়াল করো, ওই যে বিন্দুটা আছে, ওই বিন্দুতে আমার এফ সাইন থেটা বা এফ অফ ওয়াইটা নিচের দিকে কাজ করতেছে, তাই তো? উপাংশটা প্লাস তার ওজনটাও নিচের দিকে কাজ করতেছে কিনা? অবশ্যই করতেছে। তাইলে আগে তার মধ্যে ছিল ডাব্লিউ ওজন, এখন আবার আরেকটা উপাংশ তার উপরে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে তার ওজনটা বাড়লো না কমলো? তোমার সেন্সে কি বলে? ডেফিনেটলি ভাইয়া, এই ক্ষেত্রে তার ওজনের সাথে এফ সাইন থেটা এটা যুক্ত হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওজনটা বেড়ে যাচ্ছে। ওজন বাড়া মানে কি? ওজন বাড়া মানে তার ঠেলতে আমাদের একটু বেশি কষ্ট হওয়ার কথা, বুঝছো কি না বলো? ওজন বাড়া মানে কি? তার ঠেলাতে আগের থেকে বেশি কষ্ট হবে না? কারণ অবশ্যই তার মধ্যে এই যে এফ অফ ওয়াই মানে এফ সাইন থেটা, এটা আমার যুক্ত হচ্ছে, তাহলে আমার অবশ্যই ঠেলতে কষ্ট বেশি হবে। এখন দেখি আমরা টানার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। যখন আমি তাকে টানবো, যেহেতু অলরেডি একটা আছে ওইখান থেকে বোঝাই, তো টানবো যখন আমি, তার কি হবে বলতো? আমি এইদিকে টান দিব, এই যে এদিকে টান দিব, তো টান দিলে এটা মনে করে যে তার একটা এফ ভেক্টর। তাহলে যেহেতু থ্যাটা কোণে টানতেছি, তার দুটো উপাংশ হবে। কি কি উপাংশ হওয়া উচিত? একটা উচিত হচ্ছে ভাইয়া এইদিকে, আপনি যেহেতু বলছেন অনুভূমিক বরাবর, ওকে, দিলাম আরেকটা কালার। আরেকটা কোন দিকে হওয়া উচিত ভাইয়া? তাহলে আরেকটা হবে ভাইয়া ওইদিকে, এটা চলে যায় কেন? কি যন্ত্রণা ভাই, এখানে সব ওকে। তাহলে আরেকটা কোন দিকে হওয়া উচিত ভাইয়া? আরেকটা হওয়া উচিত হচ্ছে এইদিকে। কালার কোনটা? কালার হচ্ছে এটা, ওকে। তাহলে আপনি ভাইয়া একটু আগেও বলছেন ভূমি বরাবর যেটা আছে সেটা হচ্ছে এফ অফ এক্স, আর উলম্ব বরাবর যেটা আছে সেটা হচ্ছে এফ অফ ওয়াই। বোঝা গেছে কিনা? অবশ্যই বুঝছো। তাহলে এখন আমাকে একটু বলো, এই যেটা আমি বলছিলাম কোন যার সাথে হয় সে হচ্ছে cos থিটা, cos থিটা, এফ cos থিটা। যেটা থাকবে ওইটা হচ্ছে এফ সাইন থিটা, বুঝছো কিনা? তো এখন আমি টানতেছি টানতেছি টানতেছি, তো টানলে কি হবে? অবশ্যই তার নিচে একটা ওজন কাজ করতেছে, অলরেডি আমরা জানি, যেটাকে আমরা বলতেছি কি, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এখন আমরা টানতেছি মানে কি? টানতেছি মানে এই যে দেখো, ওইদিকে টানার ফলে উল্টা দিকে তার এফ সাইন থিটা কাজ করতেছে। তাহলে এখন তার মুদ্রা বা নেট যে ওজনটা হবে সেটা হবে মোট ওজন থেকে ওই যে উপরে যে টানতেছি এফ সাইন থিটা, এটা মাইনাস হবে।
বুঝছে কিনা? তাহলে আমি যদি টানার ক্ষেত্রে তার সামথিং ওজন কমে যায়, তাহলে অবশ্যই তার সহজ হবে ঠেলার পরিবর্তে টানাটা, কারণ ওজন কমে যাচ্ছে এখানে। একদম ক্লিয়ার, আমি আর কিছুই বলবো না। নেক্সট, বৃষ্টি বিষয়ক কাহিনী। এটা খুবই, ওই যে বললাম না আগে আমরা সামন্তরিকের সূত্র পড়ে আসছে, এটাই অ্যাপ্লাই হচ্ছে এটা। তুমি যাচ্ছ সিএনজি দিয়ে, মনে করো এইদিকে বৃষ্টি পড়তেছে সোজা, তখন তুমি একটা বেগে যাচ্ছ, মানে কি বৃষ্টিটা তোমার সোজা মনে হবে নাকি একটা অ্যাঙ্গেলে আসতেছে মনে হবে? অবশ্যই একটা অ্যাঙ্গেলে আসতেছে মনে হবে। মনে করো যে এই যে তুমি, তুমি একজন লোক, তুমি হেঁটে যাচ্ছ এইদিকে, ওকে? তো বৃষ্টি পড়তেছে কোন দিকে? বৃষ্টি পড়তেছে মনে হয় এই যে একদম এই বরাবর, তাই না? বৃষ্টি তো একদম ভার্টিক্যালি পড়ে, হরাইজন্টালি তো আর পড়ে না, এভাবে তো আর পড়ে না। তো এখন দেখো তুমি যাচ্ছ এইদিকে, এটা পড়তেছে এইদিকে, এই যে এই জায়গাটাতে হচ্ছে কাহিনী। দুইটা ফোর্সের কি একটা 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 নেট ফোর্স এখন কাজ করবে না, লব্ধি। তাহলে দুইটা ফোর্স কাজ করতেছে একটা বিন্দুতে, তখন তার লব্ধি কোন দিকে হয়? আমরা সামান্তরিকের সূত্র থেকে দেখে আসছি যে ভাইয়া তার মাঝ বরাবর কোন একটা দিকে কাজ করে। তাহলে আমরা জাস্ট এই যেটা আছে এটাকে আমরা টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, ভেক্টরটাকে উল্টা করে নিয়ে আসা যায়। তাহলে দেখো একটা নিচে কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে, তাহলে অবশ্যই তার লব্ধিটা কাজ করবে তার মাঝ বরাবর কোথাও কোনো একটা জায়গায়। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই জায়গাটা, এই হচ্ছে তার সেই জায়গাটা। বুঝা গেছে? তাইলে আমরা ছাতাটা ওইদিকেই ধরবো। এদিকে ধরলেই না আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারবো। তুমি দৌড়াচ্ছ, বৃষ্টি পড়তেছে, তাহলে আলটিমেটলি লব্ধিটা হবে তোমার বৃষ্টির লব্ধি এই বরাবর একটা কোণে। তখন তোমার ছাতা এইভাবে ধরলে হবে না, ছাতা এইভাবে ধরলে তুমি ভিজে যাবা। কারণ কি, এই যে ফোর্স কাজ করতেছে দুইটা, বেগ কাজ করতেছে, ফোর্সের ক্ষেত্রে সেম, বেগের ক্ষেত্রে সেম। তাহলে এই যে এইদিকে বৃষ্টি পড়তেছে, এইদিকে তুমি দৌড়াচ্ছ, তাহলে দুইটার কি ভেক্টর ভেলোসিটির ক্ষেত্রে দুইটার একটা রিয়েক্টেন্ট, একটা কি আসবে, লব্ধি আসবে। অবশ্যই একটা কোণ বরাবর আমরা সামান্তরিকের লব্ধি থেকে দেখছি, তাহলে ওইটা হবে মাঝ বরাবর কোনো একটা সাইডে, ওইদিকে আমরা ছাতা ধরবো। আশা করি বুঝছি। তো এই সংক্রান্ত আর অনেক কিছু আছে, যখন বলবে যে থেটার মান বের করো, তাহলে এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ইউজ করে বলতে পারি টেন থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, দ্যাট মিনস হচ্ছে কি হবে, লোকের বেগ ডিভাইডেড বাই কি বৃষ্টির বেগ। সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে প্রবলেম গুলাতে দেখলেই পারবো, সমস্যা নেই। এবার আসলে যে নদী নৌকা, আমি মনে হয় সব টপিকই নিয়ে নিছি, তাই না? বোরিং হইলে তোমরা প্রবলেমের জাম করো, সমস্যা নাই, বোরিং লাগলে। দেখো নদী নৌকার ক্ষেত্রে সিম্পল হিসাব ভাই, দুটো পার থাকবে, পারের মধ্যে আমি এই বিন্দু থেকে ওই বিন্দুতে যাওয়ার চেষ্টা করব। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আমি এই পার থেকে এই পারে যাওয়ার চেষ্টা করব। এই যে আমি এখানে আছি, এখানে নৌকা দিয়ে আমি এই পারে যাওয়ার চেষ্টা করব। তাহলে ওই ক্ষেত্রে দেখো, একটা স্রোতওয়ালা নদী, তুমি যদি একটা নৌকা নিয়ে তুমি রওনা করো সোজা, তাহলে কি স্রোতে টান দিয়ে নিয়ে যাবে না? তুমি যদি সোজা রওনা করো, তাহলে ওই পারে যাওয়ার জন্য তুমি যদি সোজা রওনা করো, তাহলে তোমাকে কি করবে, স্রোতে টালা এই এই জায়গায় নিয়ে যাবে না? তাহলে এই বেসিকটুকু হচ্ছে মাঝিরাও জানে, যারা পড়াশোনা জানে না। তুমি তো ভাই পড়াশোনা জানা, অবশ্যই জানার কথা। তো নিশ্চয়ই আমাকে অবশ্যই একটা কোণে যাওয়া যাওয়া লাগতে পারে, যে কোণে গেলে কিনা আমাকে স্রোতে টান দিলেও শেষ পর্যন্ত যাতে আমি এই বিন্দুতে যেয়ে পৌঁছাইতে পারি। এটাই হচ্ছে এখানকার বেসিক, এটাই হচ্ছে বেসিক। এখানকার সামান্তরিকের সূত্রটাই জাস্ট অ্যাপ্লাই হবে, আর কিছুই না। তো যে কোনো প্রবলেম যখন এখান থেকে আসবে, যখন প্রস্থ দেওয়া থাকবে ডি, ভেলোসিটি দেওয়া থাকবে নৌকার, তখন আমাদের সূত্রটা হবে সিম্পলি টি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু বিটি। যেহেতু এখানে ত্বরণ নাই, তাহলে টি হবে কি এস বাই ভি। তাহলে এস ডিভাইডেড বাই জাস্ট সিম্পলি এখানে বসাবো ভি সাইন থেটা। এই সূত্রটা বসাও, আর কিছুই লাগবে না, দেখবা যে সব হয়ে যাবে। যখন বলবে যে টি মিনিমাম, আমি কত অল্প সময়ের ভিতরে আমি ওই পারে যেতে পারবো, তাহলে ওই ক্ষেত্রে দেখো তো, এস তো আমি চেঞ্জ করতে পারবো না, এস তো সেম থাকবে, এস সেম থাকবে, ভেলোসিটিও সেম থাকবে। তাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি হচ্ছে সাইন থেটার মান। তাহলে সাইন থেটার সাথে আমার টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্স। তাহলে ইনভার্সের ক্ষেত্রে কি হয়, দেখো যত আমার সাইনের মান বাড়বে তত টি এর মান কমবে। তাহলে এই জায়গাটাতে আমার সাইনের মান সর্বোচ্চ করা লাগবে। সাইনের মান কখন সর্বোচ্চ হয়, যখন সাইনের মান, সাইন থেটার মান হচ্ছে 1 হয়, এটা রেঞ্জ থেকে আমরা জানি, তাই না? তাহলে 1 হইলে তখন তার কি হবে, তখন তার কি হবে বলো, টি এর মানটা সর্বনিম্ন হবে, টি এর মানটা সর্বনিম্ন হবে। সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাই তো? তাহলে আমার 90 ডিগ্রিতে যাত্রা শুরু করতে হবে যদি কম সময় যাওয়া লাগে। বুঝতে পারছো? সিম্পল হিসাব। আচ্ছা, তো এখন আমরা দেখি আর কি কি আছে। আর কিছু নাই এখানে, এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে শিখবো। প্রথম প্রবলেমে চলে যাই আমরা, কি বলছে দেখো। প্রথম কোয়েশ্চেন, এম এর মান কত হলে এ এবং এ ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে? এই যে সমান্তরালের প্রবলেম আমরা মানে থিওরি একটু আগে পড়ে আসছি, তাই না? তাহলে এখানে কি হবে বলতো, জাস্ট আমরা তার সহগগুলাকে কি করব, অনুপাত করে দিব, আর কিছুই করা লাগবে না। এখানে দেখো আই এর সহগ কি আছে 1, ডিভাইডেড বাই এখানকার আই এর সহগ কি আছে
1 ইকুয়ালস টু, খেয়াল করো এখানে যে এর ছক কি আছে -3, বুঝো কিন্তু এখানে শুধুমাত্র 3 নিবা না, কারণ কি আমরা মেইন সূত্রে আমরা সবগুলোকে পজিটিভ হিসেবে চিন্তা করছি, তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই -3 হবে, তাহলে এখানে হবে কি 6, তাহলে আমার যেহেতু একটা নিলেই চলে, প্যারামিটার একটাই নিলেই চলে, সো আর কিছু লাগতেছে না, এখানে কাটলে হবে 2, তাহলে আলটিমেটলি কত হবে -2, ঠিক আছে, আচ্ছা হচ্ছে -2। দেখো এটা কুয়েট এবং সাস্টে আসছিল 16-17-তে। নেক্সট, এই প্রবলেমটা সাস্টে আসছে 19-20-এ। কি বলছে দেখো, সুরমা নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, এক ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম, নদীর প্রস্থ দেওয়া আছে, তারপর বলছে স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে 12 মিনিটে নদীর অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারে, তার মানে আমাদের থিটার মান বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পার হচ্ছে, এই হচ্ছে একটা পার, এই হচ্ছে আরেকটা পার, তাই তো? তাহলে আমার কি ঘটনা করতেছে, আমার ঘটনা করতেছে সে বেচারা যাইতে চাচ্ছে এইদিকে, এইদিকে বেচারাটা যাইতে চাচ্ছে, সো এখান থেকে যেতে চাচ্ছে, তাই না? ওকে, তো যেহেতু এখানে যাওয়ার চেষ্টা করবে তাহলে অবশ্যই তাকে একটা কোণে যাওয়া লাগবে, কারণ নদীতে কি আছে ভাই, নদীতে অবশ্যই একটা স্রোত আছে, স্রোত আছে না? তাহলে স্রোত থাকলে এটা হচ্ছে মনে করো যে ইউ, ঠিক আছে, ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, নৌকার বেগ হচ্ছে ভি ভেক্টর, অলওয়েজ যেভাবে চিন্তা করবা। তাহলে আমাদের ভি এবং ইউ দেওয়া আছে, ঠিক আছে, এবং আমাদের টি এর মানটা দেওয়া আছে কত, 12 মিনিট, এবং আমাদের কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে নদীর কত, 5 কিলোমিটার/আওয়ার, তাহলে এটা হচ্ছে 0.5 কিলোমিটার। ওকে, তাহলে আমার সবকিছু দেওয়া আছে, থেটার মান বের করতে হবে। তাহলে আমরা একটু আগে সূত্র শিখে আসছি, যখনই টি এর মানটা বের করতে বলবে তখন আমরা জানতাম টি ইকুয়ালস টু কি, ডি বাই ভি সাইন থেটা। এই সূত্র সব ক্ষেত্রে ইউজ হবে যখনই টি আসবে। তাহলে এখান থেকে আমার থেটার মানটা বের করতে বলতেছে, বাকি সব দেওয়া আছে, তাহলে এখান থেকে হবে কি হবে বলতো, ডি ডিভাইডেড বাই ভিটি। তাহলে ডি ডিভাইডেড বাই ভিটি মানে কত, ডি মানে কত বলতো, সবগুলো তো কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, সো আমি কিলোমিটারে নিয়ে যাই, ডি দেওয়া আছে 0.5 ডিভাইডেড বাই ভি দেওয়া আছে কততে, ভি দেওয়া আছে মূলত 5 কিলোমিটার/আওয়ার, তো ভিটা ভি এর জায়গায় থাকলো। এখন টি এর মানটা দেওয়া আছে 12 মিনিট, সো যেহেতু সবগুলা কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে, মিনিটটাকে আমরা ঘন্টা নিয়ে যাব, সো 12 ডিভাইডেড বাই কত হবে 60। তাহলে এখান থেকে হবে সিম্পলি থেটা ইকুয়ালস টু সাইন ইনভার্স ও এই মানটা, তাহলে এই মানটা বসাও, দেখো মান কত আসে, ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর দেখে নিবা তোমার আসলে ডিগ্রিতে দেওয়া আছে কিনা, খেয়াল করবা সাস্টের ক্ষেত্রে বিশেষ করে। তাহলে 0.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 12 ডিভাইডেড বাই 60, আনসার হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো এটা সাস্টটা কবে আসছে, 7-8-এ। স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর ওপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছালো, নদীর তীরের সাথে সাঁতারুর বেগের গতি নির্ণয় করো। তাহলে আমাদের কি কি বলছে, নদীর তীরের সাথে সাঁতারুর বেগের গতি নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলছে মূলত ওই যে সাঁতারু যেটা আছে ওই ভিটা বের করতে, তাই না? কারণ স্রোতের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অলওয়েজ ইউ, ইউ হবে, ইউ হবে। তাহলে যেহেতু আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছে, শর্তটা কি, শর্তটা হচ্ছে ভি হচ্ছে √2 ইন্টু ইউ, স্রোতের বেগের √2 গুণ হচ্ছে তার সাঁতারুর বেগটা। তা আমাদেরকে বলছে কি, নদীর অপর পারে সোজাসুজি পৌঁছাইতে হইলে, তাহলে আমরা শর্তগুলো তো জানি যে একটা নদীর দুই পার থেকে যদি সরাসরি অপর পারে পৌঁছাইতে হয় তাহলে ডেফিনেটলি তার কি হয় বলতো, তার লব্ধির মানটা 90 ডিগ্রি হওয়া লাগে, বুঝো নাই? আচ্ছা, বুঝাই দিচ্ছি, খেয়াল করো, এই তারপর হচ্ছে এই। তাহলে এখন সে যদি সোজা অপর পারে পৌঁছাইতে চায়, অপর পারে পৌঁছাইতে চায়, তাহলে ডেফিনেটলি এখানে কি আছে, একটা এখানে তো অবশ্যই একটা স্রোত আছে, একটা স্রোত আছে না? তাহলে ওই স্রোতটা মনে করো যে ইউ। ওকে, তাহলে স্রোতের জন্য তাকে ডেফিনেটলি একটা কোণে তাকে যাওয়া লাগবে, তাই না? একটা কোণে তাকে যাত্রা শুরু করতে হবে, একটা কোণে থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে মনে করো যে এই কোণে সে যাত্রা শুরু করছে, তো আমার বলছে যে সোজা অপর পারে গিয়ে পৌঁছালো, তাহলে আমাদেরকে বলছে নদীর তীরের সাথে সাঁতারুর বেগে নির্ণয় করো। তো আমাদেরকে বলছে সোজা যদি অপর পারে যে যদি পৌঁছায় তাইলে অবশ্যই তাকে একটা কি হবে, একটা কোণে থেকে যাত্রা শুরু করা লাগবে, মানে স্রোতের কারণে তো সে তার টাইনা ওইদিকে নিয়ে যাবে, এটা তো প্রথমেই আমরা দেখছি এই ব্যাপারটুকু। তাইলে আমাদেরকে কোনটা বের করতে হবে, তাই তো? তাহলে এই আলফার মানটা আমাদেরকে বের করতে বলছে, এই আলফার মানটা আমাদেরকে বের করতে বলছে যে কত ডিগ্রি হবে, বুঝছো? আর এটা আমরা দেখা মাত্রই বুঝতে পারতেছি, এই যে তোমার দিকটা, এই থিটার মানটা হচ্ছে কত, 90 ডিগ্রি, কারণ এটাই হচ্ছে তার লব্ধি, তাই না? কারণ এদিকে স্রোত, এদিকে নৌকার বেগ, তাহলে দুইটা মিলে একটা লব্ধি এদিকে যাচ্ছে, তাহলে এই লব্ধির মানটাই কি, লব্ধির যে দিকটা ওইটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সূত্র জানতাম কি, সূত্র জানতাম যে টেন থেটা
ইকুয়ালস টু হচ্ছে যার সাথে কোণ সে হবে তোমার নিচে, তাহলে যার সাথে কোণ ইউর সাথে কোণ, তাহলে ইউ হবে নিচে। তো যেহেতু আমাদের মান দেওয়া আছে ভেক্টর আর বসানো লাগবে না, তাহলে ওকে, তাহলে ইউ প্লাস ভি কস থেটা, থেটা না আলফা, আলফা, উপরে হবে ভি সাইন আলফা। তাহলে দেখো তো, আমরা এটা তো জানি যে টেন কত, এখানে থেটার মানটা কত 90 ডিগ্রি, তাহলে থেটার মান 90 ডিগ্রি হইলে জিরো হবে 1/0। 1/0 হওয়া মানে কি, এখান থেকে অবশ্যই আমরা আর গুণন করলে পাবো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু কত, জিরো। তাহলে কজ আলফা ইকুয়ালস টু হবে মাইনাস ইউ ডিভাইড বাই বি। ওই যে তোমাদেরকে একটা ডেরিভেশন আমি দেখাইছিলাম শুরুতে, যে মাইনাস ছোট বাই বড়। তাহলে এখানে মানটা বসাও তো, মানটা বসালে হবে ইউ কত, ইউ তো ইউর জায়গায় আছে, মাইনাস একটা আছে, বি মানে হচ্ছে √2 ইউ, তাহলে ইউ ইউ কাটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স -1/√2। এটা তুমি ক্যালকুলেটরে বসাও, তাহলে দেখবা মোস্ট প্রবাবলি মানটা আসবে 135√2। আনসার হচ্ছে cos -1√2, 135। ওকে, তাহলে আনসার হচ্ছে 135। নেক্সট, এইটাও দেখো সাস্টে 24-25-এ আসছে। কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি এটা হয় তাহলে ভেক্টরটি কত। তাহলে আমাদেরকে বলছে ডাইভারজেন্সের মান এইটা, ভেক্টর কোনটা, বুঝছো, উল্টা জিনিসটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা কি জানি, যে মনে করো যে নাবলা মানে কি, ধরো আমরা নাবলা সমান জানি, এখান থেকে দেখাই ডি ডিডি এক্স। কোশ্চেনটা কি বুঝছো, ডাইভারজেন্সের মান দিছে, আনসার দিছে, তাহলে যে ভেক্টরটাকে আমরা ডাইভারজেন্স করে এই মানটা পাইছি, ওই ডাইভারজেন্সের মানটা বের করতে বলতেছে বা ভেক্টরটা বের করতে বলতেছে। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। প্লাস ডিডি ওয়াই জে প্লাস ডিডিডি জি কে, এটাই হচ্ছে আমাদের কি নাবলা, শুরুতেই দেখাইছিলাম তোমাদেরকে। অ্যাপ্লিকেশনটা দেখো এখন। তো এখন আমরা জানি কি, ডাইভারজেন্স হচ্ছে এই নাবলার সাথে একটা ভেক্টর ডট গুণন যেটা হবে, ওইটা যে মানটা হবে ওইটাই হচ্ছে তার ডাইভারজেন্স। তো মানটা আমাদেরকে বলে দিচ্ছে যে 2 × x, তার মানে হচ্ছে 2x প্লাস 2y প্লাস 2z। ঠিক আছে, এটাই তো না। তো এখন আমাদেরকে এইটাই হচ্ছে বের করা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো এটা অনেকভাবে বের করা যায়, সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আমরা একটা একটা নিয়ে কাজ করি, একটা নিয়ে কাজ করি, সব থেকে সহজ উপায়, অনেক উপায় আছে বাট একটা নিয়ে কাজ করি আমরা। দেখো ভি একটা ভেক্টর যেটা আমরা জানি না, তো আমরা ধরে নিই এটা হচ্ছে vxi প্লাস vyj প্লাস vjk। তো যেহেতু আমরা জানি না এটা একটা ভেক্টর, আমরা ধরে নিছি, তাই তো। তাহলে এখন দেখো নাবলার সাথে এটা কি, নাবলার সাথে এটা ডট গুণন, এটার সাথে এটা ডট গুণন। তাহলে আমরা সিম্পল কি করবো একটু খেয়াল করো, আমরা এই যেটা আছে, ওয়েট ওয়েট, এটা তো সিলেক্ট হবে না, এটা একটা ঝামেলা, বুঝছো। আচ্ছা যাই হোক, প্যারা নাই। এই যে তোমার ভেক্টরটা আছে, এই যে তোমার ভেক্টরটা আছে, এটা কি করবো, ডট করে দিব, ডট করে দিব, ঠিক আছে। নাবলা যেটা আছে এটাকে আমরা ডট করে দিব এটার সাথে, তাহলে ডট করে দিলে এই ডট ইন্টু মানে ডট vxi প্লাস vyj প্লাস vgk। বুঝছো কিনা এটা দেখো, আমরা কি করব, নাবলার সাথে একটা ভেক্টরকে ডট করব, করা মানে হচ্ছে ডাইভারজেন্স বের করা। সো এই কাজটা এখানে করছি, যেই মানটা কিনা তারা বলে দিছে, এটা করার পরে আমরা সমান যেটা পাবো ওটা হচ্ছে যে 2x প্লাস 2y প্লাস 2z। ওকে, তাহলে একটু খেয়াল করো, i ডট i এই মানটা তো 1, ডট গুণন করলে এখানে থাকবে হচ্ছে d ddx vx ইকুয়ালস টু এই যে এই মানটার সাথে মিলে, তার মানে এটা হচ্ছে 2x, সহজ সমীকরণ করে। তাহলে এখান থেকে দেখো তো, আমরা বেসিক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ব্যাপারটুকু জানি কিনা বলো, না জানে একটু খেয়াল করো। মনে করো যে আমরা যদি ডি ডিটি অফ ওয়াই ইকুয়ালস টু এক্স হয়, তার মানে দেখো টি এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা যদি এক্স পাই, তার মানে এখান থেকে যে ডি অফ ওয়াই ইকুয়ালস টু ডি এক্স ইন্টু ডিটি, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা পাবো মেইন মানটা। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে যে এটা কাটা, এখান থেকে থাকবে হচ্ছে শুধু ওয়াই, তাহলে এই মানটা আমরা কিন্তু সিম্পলি বের করে ফেলতে পারি। তাহলে ওই ওই লজিক থেকে আমরা এখান থেকে বলতে পারি কি বলতো, ডি ভিএক্স ইকুয়ালস টু হবে 2x dx। তাহলে এখন এটাকে আমরা উপর দিকে কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব এই যে তোমার ডিফারেন্সিয়েশনটা সরানোর জন্য। তাহলে এই যে এটা বাদ থাকবে হচ্ছে শুধুমাত্র vx। ওকে, i এর ক্ষেত্রে শুধুমাত্র। ওকে, তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, 2 ইন্টু x মানে হচ্ছে x 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2 কাটা থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা শুধুমাত্র আই এর ক্ষেত্রে পাইছি কত, এক্স স্কোয়ার। তাহলে সিমিলারলি আমরা এক্স ওয়াই এর ক্ষেত্রে কি পাবো, মানে ওয়াই স্কোয়ার। তাহলে জেড এর ক্ষেত্রে কি পাবো, জেড স্কোয়ার। তাহলে সিম্পলি আনসার হবে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জি স্কোয়ার কে ক্যাপ। তাহলে সবগুলো আনসার কিন্তু আমাদের লাগতেছে না বের করাটা, আমরা এখান থেকে বলে দিতে পারি আনসারটা হচ্ছে যে এটা। বুঝছি কিনা, ফার্স্ট একটা ভালো একটা প্রবলেম আসছিল কিন্তু এটা, বুঝছো, বুঝার মতো। নেক্সট কুয়েটে আসছে একটা প্রবলেম, দেখো দুইবার আসছে কুয়েটে। কি বলছে যে দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে 20 একক, এদের ভেক্টরের গুণনের মান হচ্ছে এত, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। তো জানি কি আমরা এখানে এই কথাটাই হচ্ছে মেইন, যে ভেক্টর গুণন, ভেক্টর গুণন মানে হচ্ছে ক্রস গুণন। তাহলে দুটো ভেক্টর ধরে নিলাম এ ক্রস বি, এই গুণনের মানটা দেওয়া আছে কত, 6√2। তারপর দেওয়া আছে কত, যে স্কেলার গুণফল, তার মানে হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে 20, তাই তো। তাহলে একটু খেয়াল করো তো, এখান থেকে আমরা এ ক্রস বি এটা মানে কি জানি, এটা মানে জানি হচ্ছে আমরা এ বি সাইন থেটা, এটার মান কত বলছে 6√2। এখানে হচ্ছে আমরা এ ডট বি মানে জানি হচ্ছে এ বি কস থেটা, এটার মান কত বলছে 20। জাস্ট আমরা কি করবো, ভাগ করে দিব। তাহলে এবি এবি কাটা, সাইন বাই কজ মানে হচ্ছে কত 10, টেন থেটা ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলতে পারি 6√2 ডিভাইডেড বাই 20, দেয়ার ফর থেটা ইকুয়ালস টু 10 ইনভার্স এই মানটা। তাহলে দেখো এটা ক্যালকুলেটরে বসায় কত আসে, যে 10 ইনভার্স 6√2 ডিভাইডেড বাই 20, আনসার হচ্ছে তোমার 22 ডিগ্রি, মানে 22.98 ডিগ্রি। তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে মিনিটে, ডিগ্রি এবং মিনিটে, আমরা তাহলে কিভাবে বের করবো ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, আমি ক্যালকুলেটরে তোমাদেরকে একটু দেখাই, দেখা যাচ্ছে কিনা, আই আই ডোন্ট নো, হ্যাঁ দেখা যাচ্ছে, একটু খেয়াল করো। এই যে ক্যালকুলেটরের একটা অপশন দেখতে পাচ্ছ এখানে, এই যে এই যে একটা অপশন আই গেস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে কিন্তু প্রকাশ করে। তাহলে জাস্ট একটা ক্লিক করো, এই যে দেখো ক্লিক করাতে একটা মান দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর মতো দেওয়া আছে। তাহলে এই মানটাই মূলত আমাদেরকে এখানে বের করতে বলছে। তো আমি ক্লিক করাতে পাইছি কি, পাইছে হচ্ছে 22 ডিগ্রি, তারপর হচ্ছে 59 মিনিট, তারপর হচ্ছে 23.16 সেকেন্ড। তাহলে আমাদের এতটুকু লাগতেছে না, আমরা জাস্ট এই পর্যন্ত আমাদের আনসার, এই পর্যন্ত আমাদের আনসার। সো দেয়ারফর আনসার ইজ 22 ডিগ্রি 59 মিনিট। বুঝছো, ক্যালকুলেটর ট্রিক্সও দেখাই দিলাম। নেক্সট, বুঝার তো কথা, বোরিং লাগতেছে, প্রবলেম এভাবেই আসে, একটু ঘোরানো পেছানো, একটু টাফ, বাট যদি আমাদের কথা মতো চলতে পারো, আমাদের দেখানো পথে চলতে পারো, সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য থাকো, তাহলে ডেফিনেটলি তোমার লাইফে একটা ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে, ইনশাল্লাহ। জাস্ট এটুকুই বলবো, কারোর ক্ষতি করিও না, পারলে কারোর উপকার করিও, উপকার করতে না পারলেও কারোর ক্ষতি করতে যায় না, এটা কিন্তু বাই নেচার তোমার উপরে নানান ভাবে এই অন্যের ক্ষতির যে বিষয়টা, এটা তোমার উপর দেয়া যাবেই, তুমি খুঁজে পাবা না যে আমি কি করছি এই যার কারণে আমি এত কষ্ট করার পরেও কোনো সাফল্য পাচ্ছি না। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, নীতিকতা রাখি, চুয়েটের প্রবলেমটা সলভ করি। 14-15তে আসছিল যে এ বি সি এর মান কত হলে আমাদের একটা বড় ভেক্টর দিছে, দিয়ে বলছে যে এটা অগুণনশীল হবে। তাহলে অগুণনের ক্ষেত্রে মাথায় আছে কি কথা ছিল, অগুণনের ক্ষেত্রে হচ্ছে এই নাবলার সাথে ক্রস করব ভেক্টরটাকে, যে ভেক্টরটা দেওয়া আছে ভি ভেক্টর করে, যদি মানটা শূন্য আসে তখনই আমরা বলবো এটা অগুণনশীল। এটাই তো কাহিনী। তাহলে এই পুরা জিনিসটা আমরা এখন করব, চলো ধৈর্য ধরে করি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নাবলা ক্রস ভি ভেক্টর। ওকে, তাহলে আমরা এখানে দিব আই জে, তারপর হচ্ছে কে। তাহলে প্রথমে হচ্ছে নাবলার ক্ষেত্রে আমাদের আই বরাবর যেটা ছিল ডি ডিডি এক্স, যে এর বরাবর ছিল ডি ডিডি ওয়াই, আর কে বরাবর ছিল হচ্ছে ডি ডিডি জি। ওকে, এখন আসো যেটা দেওয়া আছে আমাদের, ওইটার ক্ষেত্রে আমার আই বরাবর আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ জি, প্লাস ওয়াই বরাবর হচ্ছে ভি এক্স প্লাস 3y মাইনাস জি, আর কে বরাবর আছে কি 3x প্লাস সিওয়াই প্লাস জি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। এটা যদি ঘটনা হয় তাহলে সিম্পলি আমরা এটাকে যেটা পাবো ওইটা মানটাকে আমরা কি করব, 0 ধরে নিব। তাহলে চলো আমরা এটা বের করি ডিটারমিনেশনটা। এখান থেকে আইটা আমরা যদি নেই, তাহলে আই এর সারিবাদ কলাম বাদ। তাহলে সারিবাদ কলাম বাদ মানে হচ্ছে এখানে দেখো ডিডিডি ওয়াই অফ, এখান থেকে আসবে 3x প্লাস সিওয়াই প্লাস জি,
ওকে, তারপর হচ্ছে মাইনাস ডিডিডি জি, এখানে হবে হচ্ছে bx প্লাস 3y মাইনাস জি। ওকে, এ হচ্ছে এটা, তারপর হচ্ছে প্লাস, সূত্রের প্লাস। ওকে, তাহলে এখান থেকে হবে সারি বাদ কলাম বাদ, তাহলে এখন হবে হচ্ছে ডি ডিডি জি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এ জি মাইনাস সূত্রের ডিডিডি এক্স, এটা হবে হচ্ছে সারি বাদ কলাম বাদ 3x প্লাস সিওয়াই প্লাস জি। ওকে, লাস্টে হচ্ছে আমাদের কে প্লাস কে, তাহলে এখানে হবে সারি বাদ কলম বাদ ডিডিডি এক্স ভিএক্স প্লাস 3y মাইনাস জি মাইনাস সূত্রের ডিডিডি ওয়াই, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস এ জে, এক্স প্লাস ওয়াই প্লাস এ জি। ওকে, এই মানটাকে আমাদেরকে বলছে কি জিরো। তাহলে একটু খেয়াল করো, যার সাপেক্ষে করব সে ছাড়া বাকিগুলোকে আমরা জিরো চিন্তা করব, ওয়াই এর সাপেক্ষে চিন্তা করতেছি, বাকি এইটা এবং এইটা কি হবে জিরো হবে। এটা যদি জিরো হয় তাহলে এই আনসারটা কি হবে, এখানে হবে ওয়াই এর সাথে কি আছে সি, তার মানে এখানে হবে তোমার, ভালো করে খেয়াল করো, এখানে হবে তোমার হচ্ছে সি। ওকে, মাইনাস, এখানে দেখো জি এর সাথে যে আছে ওইটা ছাড়া বাকিটা তোমার কি হবে শূন্য হবে, তাহলে মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস জি, তাহলে এটা মানে হচ্ছে ওয়ান, তাহলে মাইনাসের মানে হচ্ছে প্লাস ওয়ান। এটা কিসের ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে গেল প্লাস জি, সরি জে। তাহলে এখন খেয়াল করো, জে এর ক্ষেত্রে এটা বাদ, মানে এই দুইটা বাদ, যেটা নিব ওইটাই থাকবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ, তারপর হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এখানে এক্স এর ক্ষেত্রে শুধু 3 থাকতেছে, তাহলে এ মাইনাস 3, লাস্টে হচ্ছে প্লাস কে। ওকে, তো প্লাস কে এর ক্ষেত্রে এক্স এর হচ্ছে বি থাকতেছে এখানে, তারপর বাকি দুইটা জিরো সূত্রের মাইনাস, ওয়াই এর হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়ান থাকতেছে, মাইনাস ওয়ান, তাহলে এই পুরোটার মান হচ্ছে জিরো। তাহলে একটু খেয়াল করো, সহগ সমীকৃত করে যদি আমরা চিন্তা করি, তাহলে ওই ক্ষেত্রে আমরা সি প্লাস ওয়ান এটা সমান পাবো কি, সি প্লাস ওয়ান এটা সমান পাবো হচ্ছে শূন্য, তাহলে সি ইকুয়ালস টু হবে মাইনাস ওয়ান, তারপর এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হলে এ এ সমান পাবো থ্রি, তারপর ভি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে বি মান পাবো হচ্ছে কত ওয়ান, তাহলে আমরা এ এর মান পাইছি থ্রি, তারপর বি এর মান পাইছি ওয়ান, সি এর মান পাইছি হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আলটিমেট এটাই হচ্ছে আমাদের আনসার, যে 311 মাইনাস ওয়ান, 3 1 মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের আনসার। এটাও একটা চমৎকার প্রবলেম, প্রায় সময় পরীক্ষা চলে আসে, সো ভালো মতো খেয়াল করো, বুঝার চেষ্টা করো। ওকে, নেক্সট। তো দেখো, এটা রাজশাহী বোর্ডে আসছে একটা প্রবলেম, সো আপেক্ষিকতা নিয়ে অনেক প্রবলেম আসে, তো আমি যেটা থেকে বেশি কনসেপ্ট বোঝানো যাবে ওইটাই নিছি, সো ভালো মতো খেয়াল করো, এটা সাস্টেও প্রায় সময় চলে আসে। আমাদেরকে বলছি কি যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 √3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ঠিক আছে, তো আমাদেরকে প্রথম কোয়েশ্চেন করছে ট্রাকটির প্রকৃত বেগ কত, প্রকৃত বেগ কত, এবং দ্বিতীয়তে বলছে যে ট্রাকটি কোন দিকে যাবে, ট্রাকটি কোন দিকে যাবে দিকটা বাইর করতে বলতেছে, তাই না? একটু খেয়াল করো, এখন আমরা যদি সিনারিওটা দেখার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। ওকে, সিনারিওটা হচ্ছে এই এই যে তোমার এইখানে এখান দিয়ে কে যাচ্ছে, একটা কি যাচ্ছে বলো, ঘন্টায় চলমান একটি গাড়ির চালক, তাহলে এদিকে হচ্ছে একটা গাড়ির চালক যাচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে বিসি কার। ঠিক আছে, তো উনি কি দেখতে পাচ্ছে, উনি দেখতে পাচ্ছে পূর্ব দিকে উনি যাচ্ছে, তাই না, উত্তর দিকে, পূর্ব পশ্চিম উত্তর, উত্তর দিকে কি দেখতেছে যে আরেকটা ট্রাক, একটা ট্রাক 40 √3 বেগে যাচ্ছে, তাহলে উনি দেখতেছে কি একটা ট্রাক এইদিকে, এইদিকে কি হচ্ছে 40 √3 এই বেগে যাচ্ছে, তাইলে উনি যেটা দেখতেছে মূলত ভি টিসি, বুঝছো, ওই যে কারটা আছে, কারটা তো তার নিজের সাপেক্ষে, তার তো নিজের একটা বেগ আছে, তো নিশ্চয়ই তার প্রকৃত বেগটা এটা হবে না, সে সাপেক্ষে বেগ দেখতেছে, দুইটা চলতেছে একসাথে, তো একসাথে চললে কি তোমার এর সাপেক্ষে এর বেগটা সে দেখবে, নাকি সে স্থির অবস্থায় যে আছে ওর ক্ষেত্রে বেগটা সেম হবে? কথা বুঝছো তো? একজন মানুষ তোমার চায়ের দোকানে বসে আছে, তুমি হুন্ডা নিয়ে যাচ্ছ, তো দুইজন বন্ধু হুন্ডা নিয়ে যাচ্ছে, তো তোমার দুই বন্ধুর মধ্যে একজন আরেকজনের ব্যাগটাকে যেভাবে দেখবে, চায়ের দোকানে যে স্থির অবস্থায় আসে সে কি সেম ভাবে ব্যাগটা দেখবে? নিশ্চয়ই ব্যাগের তফাৎ আছে, এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। তাহলে ডেফিনেটলি সে যে ব্যাগটাকে সে দেখছে এটা অবশ্যই তার সাপেক্ষে ট্রাকের বেগ, বুঝছো? তাহলে আমাদেরকে এখন বলছে প্রকৃত বেগটা বের করতে, তাহলে তোমরা তো এতদিন শিখে আসছো যে ডেফিনেটলি তার মধ্যে একটা প্রকৃত বেগ যেটা হবে ওইটা মাঝখান দিয়ে কোনো একটা জায়গায় হবে, মানে এতক্ষণ যা শিখছো, আমার শীর্ষ যারা আছো এই মুহূর্তে
তারা এটা এতক্ষণে বলে দিতে পারবা যে ভাই দুইটা ভেলোসিটি যদি একটা বিন্দুতে এইভাবে কাজ করে তাহলে মাঝখান বরাবর যে একটা ভেক্টর যাবে ওইটাই হচ্ছে তার লব্ধি, তাই তো? তাহলে লব্ধিটাই হচ্ছে মূলত এই যে ট্রাকের মেইন ভেক্টর, বুঝছো? ভি যে টি প্রকৃত ভেক্টর, ওইটাই হচ্ছে তার মেইন ভেক্টর। সিম্পল ব্যাপার স্যাপার। এখন আমাকে একটু বলো তো কিভাবে এখান থেকে আমরা মানটা বের করব। আমরা অবশ্যই ভেক্টরের ক্ষেত্রে এটা শিখছিলাম যে ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে সমান্তরালে মুভ করা যায়। তাহলে আমরা এই যে ভিসি যেটা আছে এটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসলাম, বুঝছো? এখানে নিয়ে আসলাম মুভ করে। তাহলে এখানে যদি নিয়ে আসি তাহলে একটু খেয়াল করো তো, অবশ্যই আমরা এটাকে বলতে পারি যে ভি সি ভেক্টর। তাহলে একটু খেয়াল করো তো, আমরা তো প্রথমেই একদম শুরুতেই দেখছিলাম সামান্তরিকের না ত্রিভুজের যোগসূত্র দেখছিলাম, তাই না? তাহলে যোগসূত্র থেকে আমরা এখানে কি বলতে পারি যে একটা ভেক্টর এদিকে যাচ্ছে, তার পাদবিন্দু থেকে আরেকটা যাচ্ছে, তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে ভি টি সি প্লাস এই যে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ভিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, এটাই হচ্ছে তার ভিটি। তার মানে কি দেখো তো, এখানে যেটা পাচ্ছি প্রকৃত বেগ যেটা আছে এটা তাদের যোগফলটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা যোগফলটা কিভাবে বের করতাম মনে আছে? যোগফলটা আমরা কিভাবে বের করতাম বলো? কজ, বলো তো কিভাবে বের করতাম? যখন তাদের মধ্যবর্তী কোণ কত হইতো, 90 ডিগ্রি হইতো, 90 ডিগ্রি থেকে তো আমরা বের করতাম, তাই না? তো 90 ডিগ্রি হলে cos 90 মান কত? 0। তাহলে cos 90 মান যদি 0 হয় তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা ওইটা যদি না বুঝো তাহলে ওইখান থেকে একটু খেয়াল করো, পিথাগোরাসের সূত্র থেকে একটু খেয়াল করো। পিথাগোরাসে কি বলতেছে, এটা যদি তার লম্ব হয়, এটা যদি তার ভূমি হয়, তাহলে বিটিসি কি হবে বলো তো? বিটি হবে অ্যাকচুয়ালি ভিটিসি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। সিম্পল হিসাব। তাহলে ভিটি ইকুয়ালস টু হবে রুট ওভার ভিটিসি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার। তাহলে একটু খেয়াল করো এখানে বিটিসি যেটা আছে এটা মান কত বলছে? বিটিসি বিটিসি এর মান বলছে 40√3, 40√3 এটার স্কয়ার প্লাস বিসি। তাহলে বিসি এর মান কত? বিসি এর মান বলছে আমাদের 40 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের পুরোটার উপরে রুট আছে। তাহলে এই মানটা আমরা বের করব কিভাবে? রুটের ভিতরে বসাবো 40√3 স্কয়ার প্লাস 40 স্কয়ার। মানটা চলে আসছে সিম্পলি 80, 80 কিলোমিটার, 80 কিলোমিটার/আওয়ার। বুঝা গেছে? আনসার হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। এখন যদি বলে দিকটা বাইর করতে, তাহলে সিম্পলি আমরা এটাকে থিটা ধরে নিব, যেটাকে থেটা ধরে নিব। থেটা ধরে নিলে আমরা টেন থেটা সমান কি পাবো? লম্ব বাই কি? লম্ব বাই যার থেটার অপোজিটটাকে লম্ব ধরি, যে টেন থেটা ইকুয়ালস টু থেটার যে অপোজিটটা আছে এটা হচ্ছে তার লম্ব, তাহলে হবে বিসি ডিভাইডেড বাই বিটিসি, তাই তো? তাহলে এখান থেকে থেটা ইকুয়ালস টু হবে টেন ইনভার্স অফ, এখানে বিসি এর মান কত ছিল? বিসি এর মান হচ্ছে 40 আর বিটিসি এর মানটা হচ্ছে 40√3। তাহলে এখানে হচ্ছে তোমার টেন ইনভার্স 1/√3, 1/√3 মানটা হচ্ছে তোমার সিম্পলি 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে দিকটাও আমরা পেয়ে গেছি। বুঝছি? আশা করি বুঝছি আমরা। নেক্সট দেখো কি বলছে, যে দুটি সমমানের ভেক্টর কোনো এক বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তাহলে এই প্রবলেমটা আমি জাস্ট সলভ না করে আনসার বলে দিতে পারি হচ্ছে 120 ডিগ্রি, তাই তো? যারা প্রচুর পরিমাণ প্রবলেম সলভিং করছো তারাও এটা স্বীকার করবা যে ভাইয়া এটা দেখে বলে দেওয়া যায় এটার আনসার হচ্ছে 120 ডিগ্রি। কিভাবে? একটা সিম্পল জিনিস খেয়াল করো, বলছে কি যে দুইটি সমমানের ভেক্টর কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটির সমান। তাহলে একটু খেয়াল করো, তার মানে আমরা যদি একটা ভেক্টর ধরি পি, পি একটা ভেক্টর ধরে নিলাম হচ্ছে কিউ, তাহলে তার লব্ধিটা ধরে নিলাম হচ্ছে আর, বুঝছো? আর ভেক্টর। এখন বলতেছে এই যে দুইটা ভেক্টর আছে এটা হচ্ছে সমান একটা আরেকটা, তাহলে একটা পি যদি হয় আরেকটাও পি। এখন বলতেছে লব্ধি ভেক্টরটা যে কোনো একটা সমান, তাহলে যে কোনো একটা মানে কি? ধরো পি এর সমান, তার মানে আরেকটা হবে পি ভেক্টর। তাহলে তিনটাই সমান, তিনটাই সমান। তাহলে যখন তিনটা ভেক্টর একটা বিন্দুতে কাজ করবে লব্ধি সহ, লব্ধি ভেক্টর সহ, তখন তাদের কোনটা হবে 360, এক বৃত্তীয় কোণকে আমরা 3 দিয়ে ভাগ করে দিব। জাস্ট একটা ফ্যানের কথা চিন্তা করো, একটা ফ্যানের কথা চিন্তা করো, যে এই দিকে হচ্ছে তোমার, মনে করো যে এই হচ্ছে একটা ভেক্টর, তারপর হচ্ছে মনে করো যে এই আরেকটা ভেক্টর এইভাবে কাজ করতেছে, লব্ধিতে নিশ্চয়ই এইদিকে কোনো একটা জায়গায় কাজ করবে, এদিকে কোনো একটা জায়গায় কাজ করবে, তাই তো? তিনটা ভেক্টর দেওয়া আছে, সবগুলার ভেক্টরের মান সমান, তাহলে অবশ্যই তার লব্ধিটা মাঝ বরাবর কোথাও হবে। তাহলে এটাকে আমি আমি বলছি কি যে এইভাবে যদি আমি টাইনে নিয়ে আসি এদিকে, তাহলে দেখো একটা ফ্যানের মতো হয়ে গেছে না তিনটা, যদিও কোনটা একটু কেমন হয়ে গেছে। তো মাথায় রাখো
এই যে তোমার মাঝখানে যে কোণটা আছে, এটা এটা হচ্ছে একবৃত্তীয় কোণ। এটাকে 3 ভাগ করলে যেটা হয় ওইটাই হচ্ছে আনসার। মধ্যবর্তী কোণ হচ্ছে ওইটাই। সিম্পল তরিকা হচ্ছে এইটাই, জাস্ট ফ্যানের কথা মাথায় রাখবা, একবৃত্তীয় কোণকে 3 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এই সমান ভাগে যে কোণটা হয় ওটাই হচ্ছে আনসার। তাহলে এখান থেকে হবে কত বলো তো? 360 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা অন্যভাবে বের করা যায়। তুমি তোমার সিম্পল তরিকায় বের করো না, সমস্যা কি, যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আর মানে হচ্ছে পি ধরে নিলাম, পি মানে হচ্ছে পি, কিউ মানে হচ্ছে আবার পি, 2p কিউ মানে আবার 2p স্কোয়ার কজ আলফা। এখান থেকে ডেফিনেটলি আলফার মানটা 120 ডিগ্রি আসবে, কারণ কজ মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফের মান অলওয়েজ 120, এরকমই একটা আনসার আসবে। নেক্সট বলছে কি দেখো, যদি এ এবং বি ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে সন্নিহিত বাহু নির্দেশ করলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতাম? সিম্পল, আমরা এ এবং ক্রস বি এটার ম্যাগনিটিউডটা বের করতাম। তাহলে এটা কি করে দেওয়া লাগবে বলো তো? করে দেওয়ার কোনো দরকার আছে? কি করবা, যে এ ভেক্টর এবং বি ভেক্টরে ক্রস করবা, মানে আই জে কে কে, তাই তো? তাহলে আই বরাবর কি কে আছে? 5 -4, তারপর হচ্ছে +2, আর বি এর ক্ষেত্রে আছে 3, জে বরাবর আছে -3, কে বরাবর আছে হচ্ছে তোমার 1। তাহলে জাস্ট এটা ডিটারমিনেশনটা বের করে ফেলো। তাহলে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, এমনিও বের করতে পারো, যে আই আই তাহলে -4, তারপর হচ্ছে মাইনাস মানে 3 দুগুণা 6 প্লাস জে, তাহলে সারি বাদ কলাম বাদ, 3 দুগুণা 6 মাইনাস 5 একে 5 প্লাস কে, তাহলে 3 5 15 মাইনাস 3 4 12 মাইনাসে মাইনাসে +12। তাহলে এখান থেকে দেখো 4 আর 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে তোমার 2i, এখান থেকে হচ্ছে প্লাস জে, আর এখানে হচ্ছে -15, তাহলে 15 হচ্ছে -3i 3k। তো এটার আমাদের ম্যাগনিটিউডটা বের করতে হবে, যে এ ক্রস বি এটার ম্যাগনিটিউডটা। তাহলে আমরা একটা ভেক্টরের মান কিভাবে বের করবো? জাস্ট তার সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে দিব। 4 + 1 + 9, তাহলে 9 10 আর 1 কত? 14। তাহলে এটা আনসার হচ্ছে √14। তাহলে এখানে থিঙ্ক হচ্ছে, যদি আমাদেরকে কর্ণ বরাবর, আমাদেরকে যদি বলে কর্ণ, একটা সামান্তরিকের কর্ণ যদি দুইটা কর্ণ দেওয়া থাকে d1 d2, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে d1 d2 যদি দেওয়া থাকে, তখন তোমার সূত্র হবে হাফ ইন্টু d1 ক্রস d2 ম্যাগনিটিউডটা। যখনই আমাদেরকে বলবে তার সন্নিহিত বাহু, তখন তার ক্ষেত্রফলটা হবে কি বলো? জাস্ট এ ক্রস বি তার ম্যাগনিটিউডটা। এটা প্রথমে দেখাইছি তোমাদেরকে। এটা আনসার কি? √14। ওকে, কিছু ভুল করে না থাকলে প্রসেসটা বুঝলেই হয়েছে। মাঝে মধ্যে অনেক ক্যালকুলেশন ভুল হয়ে যাইতেই পারে, লম্বা একটা ক্লাস নিলে দু একটা কথাবার্তাও একটু মনে মনে একটা ভাবতেছি, মুখে আরেকটা চলে আসতে পারে, সো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। নিজেরা টিচার হইলে জিনিসটা বুঝতে পারবা যে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, বাট প্রসেসটা বুঝলে হয়েছে। টিচারদের ভুল ধরার তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে টিচার যা দিচ্ছে সঠিকটা নেওয়া, খারাপটা দিলে ওইটা বর্জন করা, দ্যাটস ইট। টিচারদের ভুল ধরে তুমি আগাইতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। যে যত এই দুনিয়াতে টিচারদের গুরুজনদের ভুল ধরছে এবং একটু গুরুজনকে বাজায় দেখতে চাইছে, সবাই কোনো না কোনো ওয়েতে লাইফের ডাউনফল হয়েছে। মাথায় রাখবা এগুলা। পি এর মান কত হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে? তো সলিনয়েডালের অংশটুকু মনে দেখাই নাই আমি, ওইখানে মিস্টেক হয়েছে। সলিনয়েডাল কখন হবে? যখন ডাইভারজেন্সের মানটা শূন্য হবে। যখন ডাইভারজেন্সের মানটা শূন্য হবে, ডাইভ ইকুয়াল টু 0, তখন হচ্ছে সলিনয়েডাল। তো আমি ওই বেসিকটা একটু তোমাদেরকে দেখাই নেই, খেয়াল করো। 3টা কন্ডিশন, এই এই আরেকটা হচ্ছে এই, কন্ডিশন 3টা। তো যখন আমাদেরকে বলবে ডাইভারজেন্সের মান পজিটিভ, যখন বলবে ডাইভারজেন্সের মান নেগেটিভ, আর যখন বলবে ডাইভারজেন্সের মানটা শূন্য, তাহলে এইটাকেই আমরা বলি হচ্ছে, যখন ডাইভারজেন্সের মানটা শূন্য হয় ওটাই হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল। ওকে। তো দেখো, এখানে আমরা যদি ফিজিক্যালি জিনিসটা বুঝি, তড়িৎ ফ্লাক্সের কথা চিন্তা করো বা ফ্লো এর কথা চিন্তা করো। যখনই ডাইভারজেন্সের মান পজিটিভ হবে, তখন হচ্ছে বাইরে থেকে ফ্লাক্স গুলা ভিতরে আসবে, এই যে এইভাবে ভিতরে আসবে, এভাবে ভিতরে আসবে। যখনই আমাদেরকে বলবে যে মানটা নেগেটিভ, তখন ফ্লাক্সটা বের হয়ে যাবে। ফ্লাক্সটা কি হবে? বের হয়ে যাবে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে? সুন্দরই লাগতেছে, বোর্ডের মজা আছে এগুলাতে। হ্যাঁ, যখনই আমাদেরকে বলবে যখন শূন্য হয়ে যাবে তোমার, শূন্য হইলে তখন ঘটনা কি করবে? যেটা আসবে
যেটা আসবে ওইটাই চলে যাবে, যতটুকু আসবে ততটুকু বের হবে। এই যে যতটুকু আসছে ততটুকু বের হচ্ছে, বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা। তো যখন আমাদেরকে সলিনয়েডাল বলবে ঠিক তখনই আমরা ডাইভারজেন্সের মানটা শূন্য ধরবো। তাহলে এখান থেকে ডাইভারজেন্সের মান শূন্য মানে কি? এই যে নাবলা বা ডেলের সাথে আমার যে ভেক্টরটা থাকবে ওটাকে আমরা শূন্য ধরে নিব। নাবলা মানে কি? ডিডিডি এক্স আই প্লাস ডিডিডি ওয়াই জে প্লাস ডিডিডি জি কে, ঠিক আছে? এর সাথে আমরা ডট করব কাকে? যে ভেক্টরটা দেওয়া থাকবে, যে ভেক্টরটা দেওয়া আছে, কি দেওয়া আছে? 5x প্লাস 2y, এটা হচ্ছে, ওকে, এটা একটা বড় মান দেওয়া আছে তাই না? তাহলে বড় মান দেওয়া থাকলে এখানে 5x প্লাস 2y, এটা হচ্ছে i ক্যাপ প্লাস 2py মাইনাস জি, এটা হচ্ছে যে, তারপর হচ্ছে প্লাস x মাইনাস 2g, এটা হচ্ছে কে। ওকে, আচ্ছা, খেয়াল করো। তাহলে এখন আমরা জাস্ট সিম্পল ডট গুণন করব। ডট গুণন কিভাবে করে জানি তো আমরা? জানি না? অবশ্যই জানি। এই মানটাকে আমরা অবশ্যই জিরো ধরবো, যেহেতু আমাদেরকে বলছে ডাইভারজেন্সের মান শূন্য, মানে সলিনয়েডাল, সো শূন্য করাই লাগবে। তো এখান থেকে আমরা কি বলবো, যে আই ডট, আই এর সাথে আই যাবে, তাহলে আমার এখান থেকে হচ্ছে ডিডিডি এক্স এর সাথে এই অংশটুকু যাবে, আর আমি বলছিলাম যেটা সাপেক্ষে করবো ওইটা ছাড়া বাকিটা শূন্য, ওয়াইটা শূন্য, সো এখানে থাকবে শুধুমাত্র 5, ঠিক আছে? প্লাস, খেয়াল করো, ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করো, জাস্ট এখানে 2p ওয়াই আছে, তাহলে এখানে জাস্ট 2p থাকবে, 2p প্লাস, সবগুলো যেহেতু প্লাস, খেয়াল করো এখানে জাস্ট জি আছে, তাহলে জি এর মানটা এখানে -2, তাহলে হচ্ছে -2, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে -2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 2p ইকুয়ালস টু হবে কত? 3। তাহলে এখান থেকে হবে 2p, আচ্ছা -3 হবে না, কারণ এই যে দেখো প্লাস, +5 -2, তাহলে হচ্ছে প্লাসের 3, তাহলে এখানে হবে p ইকুয়ালস টু -3/2। পরীক্ষার হলে এগুলো একটু খেয়াল করবা, অনেক সময় জুসের ঠেলায় পরীক্ষার হলে কোনটা প্লাস কোনটা মাইনাস এটাতে ঝামেলা লেগে যায়। এখানে কি দেওয়া নাই নাকি? কিছু ভুল হয়েছে? দেখো তো, মিলায় দেখো একটু। 5y, ওকে, তাহলে এক্স এর ক্ষেত্রে হচ্ছে 5 প্লাস, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট 2p, তারপর হচ্ছে প্লাস কে, কে এর ক্ষেত্রে হচ্ছে জি এর মানটা হচ্ছে -2, তাহলে -2, তাহলে 3 -3/2, এটা আনসার হচ্ছে -3/2, এখানে একটু ভুল আছে, সো এটা হবে -3/2 আনসার। ওকে, বুঝছো? এটা এডিটরে তুলতেই ভুল করছে, আর কিছুই না। নেক্সট দেখো কি বলছে, এই প্রবলেমটা জাস্টে আসছে 12-13-তে, যে x ইকুয়ালস টু এই সূত্রানুসারে একটি বস্তু x অক্ষ বরাবর গতিশীল, 2 সেকেন্ড পরে বস্তুটি ত্বরণ করতে। এটা একটা চমৎকার প্রবলেম। আমাদেরকে বলছে x বরাবর এইটা একটা প্যারামিটার দেওয়া আছে। তো যখনই মাথায়, আমি অনেক প্রবলেমে এটা সলভ করতে যাই বলছি যে যখনই তোমাকে কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা মান আরেকটা প্যারামিটারের সাহায্যে গুণ আকারে দিয়ে দিবে, তখনই তোমার মাথায় আসবে এটা ক্ষুদ্র একটা অংশ দেওয়া আছে, এটাকে আমার অবশ্যই ডিফারেন্সিয়েট দিয়ে করতে হবে। নর্মাল ওয়েতে করলে এটা মিলবে না। আমি বারবার বারবার বলতেছি, এখনো বলতেছি। তো যখন আমি দেখতেছি একটা প্যারামিটারের সাথে এরকম অবস্থায় আছে দ্বিঘাত ত্রিঘাতে, তো অবশ্যই এটা ডিফারেন্সিয়েট ইউজ করে আমরা বের করব, বুঝছো? তো আমাদেরকে বলছে এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, মনে করো যে এটা এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, 3t² মাইনাস টি কিউব। তো 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ কত? তাহলে দেখো তো ত্বরণটা আমরা কিভাবে বের করি। ত্বরণ বের করার আগে আমাদের এটা বি বের করতে হবে। তো বিটা হচ্ছে ডি এক্স বাই ডিটি, ক্ষুদ্র অংশ যদি চিন্তা করি, তাহলে দেখো তো ডি ডিটি টি স্কোয়ার মাইনাস টি কিউব। ওকে, তো সিম্পল, এটা আমরা জানি তো যে ডি ডিডি এক্স অফ এক্স এক্স এন, এটা আমরা কিভাবে বের করি, যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি বলতো, যে 6t মাইনাস 3t²। তাহলে এটা পাইলাম আমরা ভি এর মানটা, তাই না? এখন আমার দরকার হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণটা কিভাবে বের করবো, যে ডি ভি ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা যদি বের করি, তাহলে আবার হচ্ছে টি এর সাপেক্ষে আমরা কি করব, 6t মাইনাস 3t², এটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে হবে শুধুমাত্র 6, 3 দুগুণা 6t। তাহলে দেখো আমরা যদি এখন মানটা বসাই, এখানে আমার মানটা হচ্ছে, টি এর মানটা হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড যদি বসাই, তাহলে 6 মাইনাস 6 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে -6। দেখো এডিটরে সেম জিনিস দুইবার দিয়ে দিছে, আমি সরি সেটার জন্য। তাহলে এটা আনসার হচ্ছে মাইনাস কত, 6। ত্বরণ না, এটা হচ্ছে কি মন্দন হচ্ছে, -6। বুঝছো তো? কিন্তু বুঝলেই হয়েছে।
নেক্সট দেখো, দুইটি সমান মানের বল কোনো একটি বিন্দুতে কার্যরত যদি এদের লব্ধির বর্গ এদের গুণফলের 3 গুণ হয় তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের সমান কোণের মান কত, সরি, হ্যাঁ। তো আমাদেরকে দুইটি সমান মানের বল কোনো একটি বিন্দুতে কার্যরত এটা বোঝাচ্ছে যদি এদের লব্ধির বর্গ, তাই না? তাহলে লব্ধির বর্গ মানে ধরো আর, তাই না, এর আর স্কয়ার। তো বলছি সমান মানের বল, তাহলে সমান মানের বল ধরে নিচ্ছি পি, আরেকটা হচ্ছে পি। ওকে, এদের গুণফলের 3 গুণ হয়, তাহলে এই দুইটা গুণফলটা কি হয়, এই দুইটার গুণফল কি হয়, পি স্কয়ার। তাহলে ওইটার গুণফলের 3 গুণটাই হচ্ছে লব্ধি বলতেছে, তাহলে 3 ইন্টু পি স্কয়ার। বুঝছো কিনা দেখো, এই জিনিসটা বোঝাটা জরুরি, আর কিছুই না। আমাদেরকে বলছে যে দুইটা সমান মানের ভেক্টর, দুইটার গুণফলটা হচ্ছে তার লব্ধির ওই দুইটা গুণফলের 3 গুণ। তাদের লব্ধিটা হচ্ছে ওই দুইটা সমান মানের ভেক্টরের গুণফলের 3 গুণ। তাহলে দুইটা সমান মানের ভেক্টর হচ্ছে পি ডট পি এবং পি, দুইটার স্কয়ার, দুইটার গুণফল হচ্ছে স্কয়ার। তাহলে ওইটার গুণফলের 3 গুণটা হচ্ছে তার লব্ধি। সো আর স্কয়ার ইকুয়ালস টু কি হবে, 3p স্কয়ার। লব্ধির বর্গটাই আমাদেরকে বলছে, এই যে লব্ধির বর্গ। সো এটা হচ্ছে 3p স্কয়ার। তো এখন আমাদেরকে বলছে তাহলে মধ্যবর্তী কোণের মান কত। তাহলে আমরা জানি কি, বলতো, আমরা জানি আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আর স্কয়ার এখানে আমরা কি জানি, 6 পি স্কয়ার, তাই না? তাহলে 6 অলরেডি পি স্কয়ার আছে। তাহলে আর স্কয়ার মানে এখানে কত, সরি, আর স্কয়ার তো সরাসরি আছে, 3p স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা, তাই তো? তাহলে এখান থেকে দেখো তো, পি 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 কাটা, তাহলে এখানে থাকতেছে কত, 3 ইকুয়ালস টু 1 প্লাস 1 মানে 2, যদি কমন নিয়ে আসি তাহলে এখানে থাকবে 1 প্লাস কজ আলফা। ওকে, এখানে আর সূত্র ইউজ করা লাগবে না, ডাইরেক্ট বের করি মান। তাহলে 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু হবে কত, 3 ডিভাইডেড বাই 2। দ্যাট মিন্স কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার কত বলো তো, 1/2, তাই তো? তাহলে আলফা ইকুয়ালস টু হবে অ্যাকচুয়ালি কত বলো তো, 30 ডিগ্রি, 30 না 60, কজ 60 মান হচ্ছে তোমার হাফ, আনসার হচ্ছে 60। বুঝতে পারছো কিনা? জাস্ট পেজটুকু হচ্ছে বাংলা কথা, ব্যাকরণ। এই ব্যাকরণটার জন্যই হচ্ছে অনেকে পেঁচ খায় পরীক্ষার হলে। আমাদেরকে বলছে যে দুইটা সমান মানের ভেক্টর, এই দুইটার গুণফল হচ্ছে লব্ধির বর্গের সমান, মানে ওই দুইটার গুণফলের 3 গুণ হচ্ছে লব্ধির বর্গের সমান, লব্ধির স্কয়ার মানে আর স্কয়ার। দুইটা সমান মানের ভেক্টরের গুণফল মানে পি স্কয়ার, তাহলে ওই গুণফলের 3 গুণ মানে 3p স্কয়ার, ওইটা আবার লব্ধির বর্গের সমান, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু হবে 3p স্কয়ার। বুঝছো? মানে মেয়েদের মতো অনেক পেছানো কথাবার্তা। আচ্ছা, দেখো ডিউতে 17-18তে আসছিল ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5, 13। এটা সুন্দর একটা প্রবলেম, খেয়াল করো, এটাও এক ধাঁচে বলা যায়, এটার জন্য তোমার ম্যাথ করা লাগে না। তো বলছে মধ্যবর্তী কোণের মান কত, যখনই তুমি পিথাগোরাসীয় একটা মান দেখবা, লাইক 3, 4, 5 আর হচ্ছে তোমার 12, 5, 13, এগুলা কি দেখো তো, এগুলো হচ্ছে তোমার পিথাগোরাসীয় মানগুলা, যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু হবে কি 5 স্কয়ার। তারপর হচ্ছে ধরো তোমার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস টু 13 স্কয়ার মেবি, তাই না? দেখি তো, 12 স্কয়ার রুট 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা হচ্ছে 13। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে পিথাগোরাসীয় মান। তো পিথাগোরাসের ক্ষেত্রে অবশ্যই একটা মান 90 ডিগ্রি হবে সমকোণ, তাহলে অবশ্যই এটা আনসার কি হবে, এটা আনসার হচ্ছে π/2। ঠিক আছে, চিত্র দিয়ে বের করে ফেলা যায়। কিভাবে চিত্র দিয়ে বের করে ফেলা যায়, এই হচ্ছে একটা ভেক্টর, আমি ধরে নিচ্ছি। আমাদেরকে বলছে যে এ বি সি ভেক্টর, তাই না, যেখানে a প্লাস বি ইকুয়ালস টু সি। তাহলে আমি হচ্ছে এটা এ ভেক্টর নিলাম, আর একটা ছোট নেই, বেশি বড় নেই, এ একটা ভেক্টর, বলছে প্লাস বি, তাহলে আমি একটা প্লাস বি হচ্ছে এইখানে নিলাম, এ হচ্ছে প্লাস বি। ওকে, এটা যদি প্লাস বি হয়, খেয়াল করো, এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে সিম্পলি এখানে আর কিচ্ছু করার দরকার নাই। এখান থেকে ধরো, এখান থেকে এটা যুক্ত করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, সি ভেক্টর, সি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এটা খেয়াল করো তো, এইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি বা π/2। এখান থেকে দেখেই তো বলা যাচ্ছে, কারণ এখান থেকে আমরা বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু কি হবে, সি ভেক্টর। তাহলে এটাও মিলতেছে, 90 ডিগ্রিও মিলতেছে, পিথাগোরাসের মানটাও মিলতেছে। সব ভাবে বলা যায়, যে কোনো একভাবে এজিউম করে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারো। ওকে, দেখো এখানে কি বলছে, পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, তো বলছে লম্ব বিক্ষেপের মান বের করতে। তো এখানে সিম্পল একটা ব্যাপার, যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে তার cos θ হবে, মাথা রেখো। তো যেহেতু বলছে এখানে কিউ এর লম্ব বিক্ষেপ, তার মানে এখানে হবে অ্যাকচুয়ালি কিউ
কজ থেটা। তাহলে আমরা জানি কি যে পি ডট কিউ ইকুয়ালস টু হয় পি কিউ কজ থেটা, তাই তো? তাহলে এখান থেকে এই অংশটুকু যদি নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর ম্যাগনিটিউড। ওকে, তাহলে একটু খেয়াল করো, মানের দিকে একটু ভালো মতো লক্ষ্য করতে হবে। পরীক্ষা হলে তাড়াহুড়া কইরা তুমি দেখবা এখানে 2i আছে কিন্তু এখানে 2i নাই। দেখো 4j থেকে শুরু হয়েছে। সো আমাদের i পোর্শনটুকু যেহেতু নাই তাহলে এটা 0। তাহলে দেখো এখানে কি আছে, 3 4 কত 12, তাহলে -12। তারপর হচ্ছে দেখো +1 +5, তারপর হচ্ছে +5, ঠিক আছে? আর নিচে নিচে হচ্ছে একটু খেয়াল করো তো কত, 2 2 4 প্লাস 3 3 9 +1। তাহলে একটু খেয়াল করো এখানে কথা হবে, উপরে হবে হচ্ছে তোমার যদি -12 থেকে 5 চলে যায় তাহলে থাকে কত বলো তো, 7 থাকে। তাহলে 7 যদি থাকে তাহলে কি হয় দেখো তো, 7 ডিভাইডেড বাই √14, তাহলে -7 বাই কত √14, ঠিক আছে? তাহলে আনসার কি হবে, -7/√14। সিম্পল হিসাব, তাই তো? ওকে, আশা করি বুঝতে পারছি। এখানে জাস্ট এইটুকুই হচ্ছে মেইন ব্যাপার ছিল। সো আশা করি এই মানগুলো যদি খেয়াল না করো তাহলে পরীক্ষার হলে ভালো একটা মানে খারাপ রেজাল্ট করে আসবা তোমরা, বুঝছো? তো দেখো এখানে কি বলছে, বল দেওয়া আছে এফ ইকুয়ালস টু একটা ভেক্টর, তাইলে বলছে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে এইটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থাকে টর্কের মান কত, তাহলে এটা আমাদেরকে সূত্র জানতে হবে। সূত্রটা কি ছিল, যে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর এফ সাইন থেটা, সাথে একটা হচ্ছে একক ভেক্টর, তো একক ভেক্টরটাকে আমরা একই ধরে নিচ্ছি। তাহলে এখন দেখো আর এবং এফ, তাহলে আমাদের এফ এর মান কত দেওয়া আছে 4 ইন্টু, তারপর হচ্ছে আর এর মান দেওয়া আছে হচ্ছে 5। তাহলে সাইন, সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কত, হাফ। তাহলে হাফ দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে থাকে 2, তাহলে আলটিমেটলি হচ্ছে 5 2 10। তাহলে আনসার হচ্ছে কত, 10 নিউটন মিটার। নেক্সট, একটি লন রোলার টানা বা ঠেলার সময় এর হাতলের অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত টানা অপেক্ষাকৃত সোজা মনে হয়, কারণ এর ওজন তখন কমে। কতটুকু কমে দেখো, প্রশ্নটা কিরকম জানি, বাট যেটা জানতে চাইছে অ্যাকচুয়ালি, একটা লন রোলারের ক্ষেত্রে যখন ঠেলে ঠেলে এবং যখন হচ্ছে টানে, তাহলে যখন টানে, টানা হচ্ছে তোমার ঠেলা থেকে সহজ মনে হয় কেন, এটাই জানতে চাইছে। সো আমি এই কনসেপ্টটা শুরুতেই এই ক্লাসে দেখাইছি, যারা বুঝো নাই তারা একটু বেঁকে যেয়ে দেখে আসো। তো যারা দেখছো তারা এটা স্বীকার করবা যে ভাইয়া যখন হচ্ছে টানে, টানার ক্ষেত্রে ওই ওজনটার সাথে ওজনটার সাথে একটা উপাংশ, উলম্ব উপাংশ মাইনাস হয়ে যায়, তার মানে ওজনটা কমে যাচ্ছে এখানে। আর ঠেলার ক্ষেত্রে ওই ওজনের সাথে একটা উলম্ব উপাংশ যুক্ত হয়, তাহলে ওজনটা বেড়ে যাচ্ছে। সো ডেফিনেটলি টানাটা ইজি হবে ঠেলা অপেক্ষায়। তাহলে এখানে আসল কাজটা কে করতেছে, আসল কাজটা করতেছে এই যে এফ অফ ওয়াই, ঠিক আছে, উলম্ব উপাংশটুকু। তো ওইটাই আমাদেরকে বের করতে হবে, যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু কি ছিল, এফ সাইন থেটা। তাহলে এফটা কি ছিল দেখো তো, এখানে এফটা দেওয়া আছে হচ্ছে 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি নাকি, তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে আলটিমেটলি হচ্ছে 9.8, কারণ 9.8 কে 2 দিয়ে গুণ করলে পাই 19.6। তাহলে আনসার হচ্ছে এই 9.8 এর জন্যই আমাদের আসল কাহিনীটা ঘটে, ঠিক আছে? এখানে নিউটন দেওয়ার কথা ছিল, কেজি দিছে কেন আল্লাহ জানে। ওজন না, তাহলে ওজন হলে এখানে তো অবশ্যই নিউটন হবে। নেক্সট কি বলছে দেখো, এটা রুয়েটে আসছিল একটা প্রবলেম, এ ডট বি মডুলাসের ভিতরে দেওয়া আছে ইকুয়ালস টু এ ক্রস বি, এটাকে মডুলাসের ভিতরে দেওয়া আছে। বলছে এ বি এর মধ্যবর্তী কোণের মান কত। তাহলে দেখো এটা তোমরা নিজেরাই পারবা, যে এ ডট বি মানে কি, মানে হচ্ছে এ বি কস থেটা ইকুয়ালস টু এ ক্রস বি এর মান কি ছিল, এ বি সাইন থেটা। তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা এটা কাটা, তাহলে টেন থেটা ইকুয়ালস টু হচ্ছে 1, দেয়ারফর থেটা ইকুয়ালস টু টেন ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে 5/4 অথবা 45 ডিগ্রি। তাহলে এটুক হচ্ছে সবাই পারি, ইজি। রুয়েটে আসছিল একটা প্রবলেম। নেক্সট, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কি হয়। এই কোয়েশ্চেনটা একটু পজ দিয়ে সবাই করো তো, দেখি পারো কিনা। আমাদেরকে বলছে কি, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে, তাহলে এই মনে করো যে একটা ভেক্টর কে, এই মনে করো যে একটা ভেক্টর বি, পরস্পর লম্ব হইতে গেলে দ্যাট মিনস তাদের থিটার মানটা কত হবে, 90 ডিগ্রি হবে। এটাই তো আমাদের বেসিক কথাবার্তা। তো আমাদেরকে এখন বলছে তাদের ভেক্টর গুণফলের মান কি হবে। তাহলে ভেক্টর গুণফলটা কি ছিল, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থেটা, যেখানে কিনা আমার এই যে থেটার মানটা কত দেওয়া আছে, থেটার মানটা দেওয়া আছে 90 ডিগ্রি, তো সাইন কত
90। তো সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে হচ্ছে কত হবে? এবি। তাহলে এটাই তো আমাদের ম্যাক্সিমাম পসিবল মানটা হবে, তাই না? এর উপরে তো আর কোনো মান আসবে না। সাইন 90 ডিগ্রি মান 1, কারণ আমরা জানি সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে সাইন থিটার ক্ষেত্রে এই 1টাই হচ্ছে তার কি ম্যাক্সিমাম মানটা, কারণ আমরা তো জানি রেঞ্জ -1 থেকে -1 পর্যন্ত, এর উপরে তো আর মানটা যাবে না, তাই না? সো বুঝাই যাচ্ছে এই মানটা কি হবে, তাহলে এটাই হবে তার সর্বোচ্চ মানটা। নেক্সট দেখো, রৈখিক বেগের কার্ভ কৌণিক বেগের কত গুণ? তাহলে এই প্রবলেমটা বারবার বারবার আসে, অনেকবার নানান বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে এটা, সো আমি এটা স্টার দিয়ে দিচ্ছি অনেকবার করে। একটু খেয়াল করো এটা কিভাবে বের করা যায়। দেখো, আমাদেরকে বলছে কি যে কৌণিক বেগের কত গুণ রৈখিক বেগটা। তো রৈখিক বেগটা মূলত এভাবে প্রকাশ করা হয়, নাবলা ক্রস একটা ভি আর একটা ভেক্টর, যেটাকে আমরা বলি মূলত কার্ল হিসাবে থিঙ্ক করা হয়। তাহলে দেখো, ইকুয়ালস টু হবে 2 ইন্টু এই যে কৌণিক যে বেগটুকু। তাহলে এটাকে বলা হয় মূলত, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগ। আর এই অংশটুকুকে বলা হয় কৌণিক বেগ, এটা তো আমরা জানি সবাই, কৌণিক বেগ। তাহলে এই জায়গাটা থেকে আরেকটা বেসিকও ক্লিয়ার করা যায়। দেখো, যখন কার্লের মান শূন্য হয়, যখন কার্লের মান শূন্য হয় তখন আসলে এটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল? তো যেহেতু এখানে কার্ল মূলত একটা রৈখিক বেগকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে যখন বেগটা জিরো, মানে কার্লের মান শূন্য মানে বেগটার মান জিরো এখানে বোঝাচ্ছে, তাহলে বেগের মান জিরো মানে এটা কি হবে? অঘূর্ণনশীল, তাই না? তাহলে অনেকের মাথায় আসে না যে ভাই কখন ঘূর্ণনশীল হয় আর কখন অঘূর্ণনশীল হয়। আজকের পরে কি আর ভুল হবে? নিশ্চয়ই হবে না। ওকে, তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে 2। কয় গুণ হবে? দ্বিগুণ হবে। নেক্সট, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? তাহলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না আমাদেরকে বলছে। তো দুইটা ভেক্টর আমি ধরে নিচ্ছি, পি ভেক্টরটা হচ্ছে 4 না 3, আর কিউ ভেক্টরটা হচ্ছে কত? 4। আচ্ছা, তো এখন দেখো, লব্ধি ভেক্টর একটা হইতে পারে হচ্ছে মিনিমাম, আর একটা হইতে পারে তোমার ম্যাক্সিমাম, তাই না? মিনিমামটা কি ছিল? যে কোনো একটা থেকে আরেকটা বাদ হবে, যেটা বড় ওইটা থেকে বাদ হবে। তাহলে 4 - 3, দ্যাট মিনস এখানে কত? 1। আর এখানে হচ্ছে 4 + 3, দ্যাট মিনস এখানে কত? 7। তাহলে আমাদের এখানে রেঞ্জটা কি আসতেছে দেখো তো, রেঞ্জটা আসতেছে তোমার 1 থেকে কত? আমাদের আরটা হচ্ছে 1 থেকে 7-এর ভিতরে। তাহলে দ্যাট মিনস এখানে কি কি হওয়া পসিবল না? দেখো, এই সবগুলা মান হয় কিন্তু পসিবল, কারণ 1 থেকে 7-এর ভিতরে, দ্যাট মিনস এটা হওয়া পসিবল না। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 0 হওয়া পসিবল না। নেক্সট, অনেকবার করে আসা এই জিনিসগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবা, খুবই ইম্পর্টেন্ট টাইপ এগুলা। একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত? তো এখন কি এগুলা চিত্র আকারে দেখাইতে হবে? এত এত প্রবলেম দেখানোর পরে একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে লম্বা লম্বি, তাহলে আমরা লব্ধি কিভাবে বের করবো? এই যে এভাবে একটা টেনে দিব, তাহলে কি করতাম আমরা? জাস্ট রুট ওভার কি করব? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ারটাই হচ্ছে তার লব্ধি। তাহলে এখান থেকে কিছুই করব না, জাস্ট লব্ধিটা কিভাবে বের করব? যে রুট ওভার কি হবে বলতো? 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এটা আনসার আসবে কত দেখো তো? মোস্ট প্রবাবলি 53.85 রুট ওভার 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে 53.85। এগুলো খুব ফেমাস ম্যাথ, মুখস্থ টাইপের, পরীক্ষা হলে যা তুমি দেখা মাত্র আনসার বসায় দিয়ে আসতে হবে। দেখো এটা কতবার আসছে, কতবার আসছে একটা প্রবলেম খেয়াল করো। তোমাদের সময় আসার সম্ভাবনা 100%ই বলা যায়। হুম, তো খেয়াল করে কি বলছে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণ ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? প্রবলেমটা কি বুঝছো? এই টাইপের প্রবলেম আগে কয়েকবার করে দেখাইছে, একদম বেসিক সহ। খেয়াল করো, আমাদেরকে বলছে কি একই মানের ভেক্টর, তো একই বিন্দুতে পরস্পর কত আছে? 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তো ওই প্রবলেমটা কি ছিল? ওই প্রবলেমটা ছিল যে দুইটা ভেক্টর পি এবং কিউ, যেটা কিনা একটা একটা সমান, এবং লব্ধি যে ভেক্টরটা এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সমান, তার মানে আর ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কিউ, এই কন্ডিশনে ছিল। তখন আমাদেরকে বলছিল তাদের মধ্যবর্তী কোণের মান কত। তো মধ্যবর্তী কোণ আমরা বের করছিলাম 120 ডিগ্রি। এটুক তো আমাদের মুখস্থ থাকারই কথা, এটুক মুখস্থ থাকারই কথা। মুখস্থ না থাকলে তুমি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো নাই আমি বলবো, তাই না? স্বাভাবিকভাবেই যখন লব্ধি সহ সমান থাকবে তিনটা ভেক্টর, তখন তুমি চিন্তা করবে একটা সিলিং ফ্যানের মতো। সিলিং ফ্যানের তিনটা পাখা কি থাকে? 3 দিকে থাকে, তাই না? তো 3 দিকে কিভাবে থাকে? সমান ডিস্ট্রিবিউশনে থাকে। 360 ডিগ্রি, এটাকে 3 দিয়ে ভাগ করলে আসে 120 ডিগ্রি করে।
তাই তো? তাহলে যেহেতু আমার 120 ডিগ্রিকে আমরা স্যাটিসফাইড করতেছি যখন তিনটা মানই সমান থাকে, তাহলে এখানে আমাদেরকে বলছে কি যে তার লব্ধির মান কত। তাহলে ডেফিনেটলি এটার আনসার আর বের করার দরকার পড়বে। লব্ধির মানটা ডেফিনেটলি কি হবে, তার যে কোনো একটা কি বলের সমান। তাহলে আনসার হবে কত, 5 যেহেতু আছে, তাহলে আনসার হচ্ছে 5 ইউনিট। একটু আইকিউ লেভেল তোমাকে কাজে লাগাইতেই হবে। নেক্সট দেখো, সোহেল সাইকেলে করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টির ফোঁটা 10 মিটার/সেকেন্ড বেগে তার গায়ে পড়া শুরু হলো। বায়ুর প্রভাব খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে। সাইকেলটির বেগ কত? তাহলে এই প্রবলেমটা কি তোমাকে আগায় দেখাইতে হবে? আমার মনে হয় না। এই মনে করো যে বৃষ্টি পড়তেছে এইদিকে, মনে করো যে এইদিকে বৃষ্টি পড়তেছে, ওকে, আর সাইকেল নিয়ে আরেকজন যাচ্ছে, মনে করো যে এইভাবে এইভাবে যাচ্ছে। তো একটু খেয়াল করো তো, ছাতা কোন দিকে ধরা লাগবে? ডেফিনেটলি ছাতা এইদিকে ধরা লাগবে। একটু কমন সেন্স তো তোমাদের আছে। কেন ধরা লাগবে এই জিনিসটা এখন বুঝাইতে গেলে তো মাইট দেওয়া উচিত তোমাদেরকে, অলরেডি বলে আসছি। তাহলে ছাতা এদিকে ধরতে হবে। তাহলে কোনটা মনে করো যে এই হচ্ছে কোন, এই হচ্ছে কোন। তাহলে একটু খেয়াল করো তো, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি টান দিয়ে নিয়ে আসতে পারি না? এখানে টান দিয়ে নিয়ে আসতে পারি কিনা বলো? তাহলে এটা ছিল হচ্ছে তোমার কি, এইদিকে যাচ্ছিল কে? এইদিকে যাচ্ছিল হচ্ছে ওই ব্যক্তিটা যে হাঁটতেছিল, তাই না? সাইকেলে করে এত হলো বৃষ্টির ফোঁটা এত বেগে পড়তেছে, তো আমাদেরকে এটা বেগে বের করতে বলতেছে যে সাইকেলের যে বেগটা। তো এটা হচ্ছে ধরলাম তোমার বাইসাইকেল, বিসি, আর এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, বিআর, তাই তো? এটা হচ্ছে আমাদের কোণ। তাহলে টেন থেটা সমান কি হয় তো বলো তো? টেন থেটা ইকুয়ালস টু লম্ব, কোণের অপোজিটটা হচ্ছে লম্ব, লম্ব ভাই ভূমি। তাহলে এখানে হবে বিবিসি ডিভাইডেড বাই বিআর। তো আমাদেরকে বলছে মূলত বিবিসি বের করার জন্য। তাহলে বিবিসি ইকুয়ালস টু টেন থেটা ইন্টু ভিআর, তাই তো? তাহলে একটু খেয়াল করো তো, এখানে টেন থেটা এখানে কত, 1045, মানে হচ্ছে 1 ইন্টু ভিআর, ভিআর এর মান কত আছে 10 মিটার। আলটিমেটলি এটা মান হচ্ছে কত, 10, কত হবে বলো, মিটার/সেকেন্ড। 1045 ডিগ্রির মান যে 1, এই জিনিসটা কি ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে? হুম, এটা তো ক্যালকুলেটর দিয়ে বের করার কিচ্ছু না, মুখস্থ থাকা উচিত। নেক্সট দেখো, লন রুলারের ক্ষেত্রে কোনটি সঠিক? তো আমাদেরকে বলছে ঠেলা সহজ, টানা সহজ, নাকি কোনটা সহজ? তাহলে এতক্ষণে কি বুঝছো? এতক্ষণে কি বুঝছো? আমি তোমাদেরকে বারবার করে এটা দেখাইছি যে যখন টানে, টানার ক্ষেত্রে ডাব্লিউ থেকে তার এফ ওয়াই পরিমাণ মাইনাস হয় ওজন, ওজন। ঠেলার ক্ষেত্রে তার ওজন, ওজনের সাথে এফ ওয়াই পরিমাণ উলম্বিক যেই উপাংশটা আছে এটা যুক্ত হয়। তাহলে ওজনটা কোথায় বাড়তেছে? ওজনটা ডেফিনেটলি এখান থেকে এখানে বাড়তেছে। তাহলে অবশ্যই টানাটা সহজ হবে। যে যেখানে ওজন কম ওইখানেই তো টানা, মানে ওইটাতেই তো সহজ হয়। তো যেহেতু তোমার ওজন কমটা হচ্ছে টানার ক্ষেত্রে, সো আনসার হবে টানা সহজ। নেক্সট দেখো কি বলছে, 10 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, বলটি এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ কত? তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ, তাহলে এটা আমরা চোখ মুজে বলতে পারি যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু হবে, ওয়াই না তো, সরি, এফ অফ এক্স ইকুয়ালস টু উলম্ব উপাংশ অলওয়েজ হবে কস থেটা, এফ কস থেটা, তাই তো? তাহলে এফ এর মান কত দেওয়া আছে এখানে, 10 নিউটন ইন্টু কস। তাহলে কস কত ডিগ্রি, কস কত ডিগ্রি বলছে এখানে, 60 ডিগ্রি, ওকে। তাহলে 60 ডিগ্রি মান কত বলো তো? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 10 ইন্টু হাফ, দ্যাট মিনস হচ্ছে এটার মান কত, 5। বুঝছি? তাহলে এটা আনসার হচ্ছে 5। নেক্সট, দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়া করে, উহাদের লম্বিক দিক। তো আমাদেরকে বলছে, দেখো এই প্রবলেমটা সবাই আমরা ইন্টারমিডিয়েটে সলভ করে আসছি, যখন আমাদেরকে দুইটি সমমানের ভেক্টর বলে যে পি এবং কিউ হচ্ছে সমান, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলছে কি যে তারা পরস্পর এত ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে উহার লম্বের দিকটা কি হবে? তাহলে উহাদের লম্বির দিক মানে কি, দিকটা বাইর করতে বলছে। যখনই আমাদের দুইটা ভেক্টর সমান বলবে, মাথায় রেখো, যখনই আমাদের দুইটা দিক সমান বলবে, তাহলে এখানে শর্টকাটটা হচ্ছে কোনটা অলওয়েজ, যে কোনটা হবে এটা অলওয়েজ কি হবে, থেটাটা হচ্ছে অলওয়েজ আলফা ডিভাইডেড বাই 2। বোঝা গেছে? তার দিকটা হবে, লম্বির দিকটা হবে তার দুইটা ভেক্টর অথবা দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে এখানে কত আছে দেখো তো, বলছে আমাদের 240, তাহলে ডিভাইডেড বাই 2, আনসার হচ্ছে 120 ডিগ্রি। বুঝছো? এগুলো এখন বড় করে দেখানোর কিছু নাই, জাস্ট শর্টকাট যেহেতু শেখা উচিত তোমাদের, ওইটাই দেখাচ্ছে। নেক্সট,
স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক কোনটি? তাহলে সম্পর্কটি হচ্ছে এখানে মূলত ইকুয়াল। মাথায় রেখো, এখানে কি বলছে, স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। তাহলে একটা স্কেলার কোয়ান্টিটির যখন আমরা গ্রেডিয়েন্ট বের করব, তখন সেটা স্কেলারটা হয়ে যাবে ভেক্টর। ভেক্টরের যখন আমি আবার ম্যাগনিটিউড বের করব, তখন সেটা হয়ে যাবে স্কেলার। সো অবশ্যই এটা ইকুয়াল সম্পর্ক। তাহলে আনসারটা কি হবে? ইকুয়াল। মুখস্থ করে নিতে পারো যারা বুঝো নাই। ইকুয়াল সম্পর্ক অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, সো দিয়ে দিলাম আর কি। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি? স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি? ডেফিনেটলি কি বলতো? ডাইভারজেন্স। ডেফিনেটলি কি? ডাইভারজেন্স। কারণ ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা কি করি? একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর কি করি? ডট করি। তাহলে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর ডট করলে কি হয়? স্কেলার হয়। বুঝছো? উল্টাপাল্টা বললে কিন্তু হবে না। যখন ডাইভারজেন্সটা আমরা বের করি, তখন মূলত কি করি? নাবলার সাথে ডট করি আরেকটা ভেক্টরকে। তাহলে সেক্ষেত্রে আমার যেটা বের হবে সেটা বের হবে স্কেলার, কারণ দুইটা ভেক্টরের ডট গুণন হচ্ছে স্কেলার। আর যখন আমরা গ্রেডিয়েন্টটা বের করি, তাহলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের একটা থাকে হচ্ছে কি ভেক্টর, আর একটা থাকে হচ্ছে তোমার সিম্পল একটা স্কেলার রাশি। তাহলে দেখো, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে, যেটা দেখো একটা ভেক্টরের সাথে স্কেলারকে ডট করলে আনসারটা চলে আসবে ডেফিনেটলি ভেক্টরে। ভেক্টরে মাথায় রেখো। সো আমাদেরকে কি বের করতে বলছে? যে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি? ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটি? অবশ্যই গ্রেডিয়েন্ট। অবশ্যই কি? গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্সি মূলত কি করে? স্কেলারে রূপান্তরিত করে। মুখস্থ করবা। নেক্সট, বি বরাবর এর লম্ব বিক্ষেপ। আমি যেটা বলছিলাম যে যার লম্ব বিক্ষেপ বলবে, এর লম্ব বিক্ষেপ বলছে না, তাহলে এর এ cos θ হবে। এ cos θ। বি এর লম্ব বিক্ষেপ বললে বি cos θ। কাহিনী এখানেই শেষ। বুঝা গেছে? তাহলে বলছে বি এর লম্ব বিক্ষেপ কোনটা? তাহলে এ মানে কি? এ cos θ। আনসার হচ্ছে এ cos θ। ওকে। তো শেষের দিকে কিছু সহজ প্রবলেম রাখছি, যেগুলা হরহামেশাই পরীক্ষায় দিয়ে দেয়। আর সাস্টে যে সব কোয়েশ্চেন কঠিন করে ব্যাপারটা এমন না। সাস্টের কিছু কঠিন থাকে, আর কিছু থাকে সবাই পারবে। সো যেগুলো সবাই পারবে ওটা যাতে তুমিও নিশ্চিত করতে পারো, এই জন্য লাস্টের দিকে কিছু ইজি কোশ্চেন আমি রাখছিলাম, যেটা তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো এরই মাধ্যমে আজকে বিদায় নিচ্ছি। আশা করি তোমাদেরকে যত ধরনের টাইপ আসতে পারে সাস্ট সহ, ভার্সিটি এ ইউনিটের যদিও আলাদা ক্লাস আমরা প্রোভাইড করতেছি, বাট তুমি এই ক্লাসটা করলে শুধুমাত্র যে সাস্টে ভালো করবা ব্যাপারটা এমন না। তুমি সকল ইউনিভার্সিটিতে ভালো করতে পারবা, তবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটু বেশি ভালো করতে পারবা। সো এই ক্লাসটার মাধ্যমে তোমার ভেক্টরের উপরে যত প্রবলেম আছে আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে। বারবার প্র্যাকটিস করতে থাকো। এক্সাম গুলা ভাইরা যেই লিঙ্ক গুলা তোমাদের গ্রুপ গুলাতে শেয়ার করতেছে, ওইগুলা থেকে রেগুলার বেসিসে এক্সাম গুলা দাও। প্লাস আমাদের যেই ক্লাসগুলো আমরা প্রোভাইড করতেছি তোমাদেরকে, ক্লাসগুলো রেগুলার বেসিসে দেখো। রেকর্ডের ক্লাসগুলো বারবার রিপ্লাই করে দেখো। যেই জায়গাগুলো ভাইরা একটু ইম্পর্টেন্ট বলে ওগুলো নোট করে রাখো, কারণ এই কথাগুলো তুমি পরবর্তীতে মনে থাকবে না, এটা স্বাভাবিক। এখন মনে হচ্ছে যে আচ্ছা এটা তো ভাই বলছে মনে থাকবে, বাট তুমি এক সপ্তাহ পরে মনে করার চেষ্টা করো যে ভেক্টরের ওই ক্লাসটাতে ভাইয়া কোন কথাটা বলছিল, ওই ট্রিকটা তোমার মাথায় আসবেই না। এটাই হচ্ছে বাস্তবতা। সো যেহেতু এই জিনিসগুলো একটু তোমাকে মেনটেন করতে হবে এখন অ্যাডমিশনের সময়টুকুতে, একটু কষ্ট করো, একটু সময় দাও, একটু সিনসিয়ার হও। পড়াশোনা যেহেতু করতেছো, ঘুমায়া দেখো না ভিডিওটা। অবশ্যই খাতা কলম হাতে নিয়ে তুমি ক্লাসটা দেখবা, এটাই রিকোয়েস্ট থাকবে। দেখা হবে অন্য কোনো ক্লাসে, এবং ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা সবাই। তাহলে পরবর্তী ক্লাসটা নিতে সুবিধা হবে আর কি, তোমাদের ইচ্ছা মতো। টাটা।